হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অভিনেতা ফরহাদ লিমন চৌধুরী, চৌধুরী টকিজ নামের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রচলিত অর্থে আমি কোনো সঞ্চালক বা উপস্থাপক নই। এটা আমার কাজও নয়। আমি আমার অবস্থান থেকে চেষ্টা করি কিছু গুণী মানুষের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে। তারই ধারাবাহিকতায় আজকে যে মানুষটি আমার অতিথি হয়ে আসতে রাজি হয়েছেন, তিনি আমার জন্য বিশেষ একজন মানুষ। তিনি কর্মক্ষেত্রে আমার সহকর্মী, আমার বন্ধু এবং এই সময় অত্যন্ত মেধাবী, গুণী একজন অভিনেতা। তিনি তরুণ অভিনেতা শাহরিয়ার ফেরদৌস সজীব। বন্ধু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আছো কেমন? এই আজকে খুব গরম, গরমে একদম নাকাল অবস্থা। তার মধ্যে আজকে করোনাতে 247 জন মানুষ মারা গেছে, তার মধ্যে আবার 15,000-এর অধিক মানুষ আক্রান্ত। আজকে খুব এটা আজকে ভয়াবহ। নিউজ? আজকে 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 নিউজ হ্যাঁ, পাইছো? বলো কি? হ্যাঁ, 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 খুবই ভয়াবহ ব্যাপার। এটা 250-র হ্যাঁ, কাছে চলে গেছে। হ্যাঁ, এবং আমাদের মাস্ক পরাটা খুব জরুরি। আমরা সচেতন না হলে আমাদের মানে কি হয় আল্লাহ জানে। তুমি ফার্স্ট ডোজের টিকা পাইছো? হ্যাঁ, টিকা দিয়ে ফেলতে আর পারছো দুইটাই? হ্যাঁ, দুইটাই পারছো? ব্যাড হ্যাঁ, না, লাক। দ্বিতীয় ডোজ হচ্ছে আমার 11 তারিখ আগস্ট। আমি সেই রেজিস্ট্রেশন করে রাখছি আমার বউ, আমার ব্যাড লাক, আমার এই আসতেছে না। SMS না, তো চলে আসবে, চলে আসবে, চলে আসবে। সে বন্ধু, যাই হোক, আর মূল আলোচনায় ঢুকে যাই। এটা হচ্ছে বেসিক্যালি স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। এখানে বিভিন্ন রকম স্মৃতিচারণ জানতে চাই, কিছু মতামত, কিছু অভিমত, এগুলো নিয়ে আর কি। মাঝে মধ্যে একটু ফর্মাল থাকবো আমরা, একটু ইনফর্মাল, যেহেতু তুমি আমার বন্ধু, সেই জায়গা হুম, থেকে হুম, একটু হুম, ইনফর্মাল হুম। হবে মাঝে মধ্যে। আমার মনে হয় তোমার খারাপ লাগবে না। না, আমি এর আগেও অনেকে আমাকে সাক্ষাৎকারের জন্য বললো, আমি কখনো রাজি হইনি। আমার মনে হয়েছে না, তার দরকার নেই, অনেক কাজ করতে হবে। তোমার আমি সেম কথা বলছিলাম যে এখন না, অনেক কাজ করতে হবে। যখন বলে একটা আড্ডা দিতে চাই, এবং যখন শ্রদ্ধেয় রওশন জামিল বা শ্রদ্ধেয় নাজমান ওনাদের কথা বললাম যে এদের আমরা আলাপ চাই, তার কোনো আমাদের এরকম কোনো অভিজ্ঞতা নাই, বা আমাদের দেখার কোনো সুযোগ হয় নাই, পড়ার সুযোগ হয় নাই, সেই জায়গায় মনে হলো যে হ্যাঁ, কোথাও কোথাও বন্ধুর সাথে একটু আড্ডা হতেই পারে। থ্যাংক ইউ বন্ধু। তুমি যে রাজি হয়েছো, যেহেতু তুমি সচরাচর দাও না কোথাও বা কথা বলো না, তুমি এই সময়ের একজন ব্যস্ত অভিনেতা, তুমি কথা বলতে চাও না। তো এর জন্য আমি থ্যাংকস, আমি খুবই কৃতজ্ঞ তোমার কাছে যে তুমি আমার সাথে আড্ডা দিতে, কথা বলতে রাজি হয়েছো। না, 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 না। তবে বন্ধু যে, এই হ্যাঁ বলো প্লিজ। এই নামটা ভালো লাগছে আমার, চৌধুরী টকিজ নামটা সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক হ্যাঁ, ইউ। বন্ধু, এইখানে একদম প্রথমেই আমি তোমাকে যে কোশ্চেনটা করবো, এটা আমি সবাইকেই করি, এটা তোমার জন্য থাকবে। কোশ্চেনটা হচ্ছে এরকম যে তোমার যে সৃজনশীল কাজের ভাবনাটা বা শিল্পের পোকাটা কবে কিভাবে তোমার মাথায় একদম প্রথম ঢুকেছিল, একটু গোড়ার দিকের গল্পটা আমাদেরকে যদি বলো। একটু লম্বা ইতিহাস হয়ে যেতে পারে। বলো না, আমার কোনো সময় সীমাবদ্ধতা নাই, বলো, তুমি চালাও। আচ্ছা, আচ্ছা, যেটা হলো, আমি বাড়ি গাজীপুর, আমার বাড়ি গাজীপুর। তো ওইখানে আমি এরকম যে সংগঠন থাকে, বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠান করে, পয়লা বৈশাখ বা বিজয় দিবসে ছোট নাটিকা করে, এরকম একটা দল, বন্ধুমহল শিল্পী সংস্থা, ওই দলে কাজ করতাম। তো তখন তো একটু ছোট, তো ওই দল ঢাকায় আসবে গ্রাম থিয়েটারের সম্মেলনে। তো তখন তো ঢাকায় আসবো, একটা ফুর্তি, আমাদের তো ঘোরা দেওয়ার কথা, আনন্দ ফুর্তি হবে। আর এমনি কাজ করতে ভালো লাগতো, নাটক করতে ভালো লাগতো, করতাম। বাসা থেকে কোনো নিষেধ নাই। তো ঢাকা গেলাম আমরা দুই বন্ধু। তো আমরা তো আসলে তো বুঝি না তখন, মানে সবাই সংগঠনের কথাবার্তা বলছে, সবাই কাজ করছে, আমরা দুই বন্ধু ঘোরাফেরা ঘোরাফেরা। তো দেখি, অনেক মানুষ দেখি তখন, বিভিন্ন মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসছে ঢাকা শহরে, সবাইকে দেখি। তো মূল যে ব্যাপারটা হলো, সন্ধ্যার সময় তো বললো যে আমরা নাটক দেখবো, মঞ্চ নাটক, তোমরা দেখবা? তাহলে না, মঞ্চ নাটক দেখবো না, আমরা ঘুরি। তোরা কাজ করো তাহলে, ঠিক আছে, তোমরা আমাদের সাথে আসো। সম্মেলন হচ্ছিল হচ্ছে কচিকাচার মেলায়, সেগুন বাগিচা, আর নাটক হবে হচ্ছে শিল্পকলায়। তো বললো তাহলে আসো, আমরা কোথায় নাটক দেখবো, তোমরা দেখো, তারপরে এই টাইম, এই টাইমের পরে তোমরা এখানে থাকবা। কিসের নাটক? তখন নাগরিক নাট্য সম্প্রদায়ের উৎসব চলছিল নাটকের, এবং উষা গাঙ্গুলি তখন নাটক করতে আসছে এখানে, উৎসব। তো আমরা তো কাউরে চিনি না, কিছু বুঝিও না। তো
তো যেই শিল্পকলাতে ঢুকলাম, ঢোকার পর দেখি তখন কনিডাস দাঁড়ানো, কিন্তু নাগরিক করতেন হাতে ওয়াকি টকি। একটু পরে দেখি মিমি আপা, বিপাশা হায়াত, মানে বাবু ভাই, মানে এমন কেউ নাই ওই সময় ভিডিও যাদের দেখি। আমি বলি কি ব্যাপার, এরা এখানে কেন? আমার তো মানে ধারণার মধ্যে ছিল না যে কি ব্যাপার। আমি তো ঘুরবো, একটু জায়গাটা দেখতে আসছি, যে ওরা নাটক দেখবে, এরপর আমরা এখানে আসবো, একসাথে গাজীপুর ব্যাক করবো। আরে এই লোক, এরা এখানে কেন? তো আমি বললাম, তখন চলে হিমু ভাই ছিল ঢাকা থেকে, হিমু ভাই উনি ছিল দায়িত্বে। বললাম ভাইয়া আমি নাটক দেখবো। তাই বলে কি নাটক দেখবো? টিকিট নাই, দেখতে পারবো না। তো তো না করছো, দেখবা না, কাজে এখন তোমাদের সেই সুযোগ নাই, টিকিট তো আমরা ওইভাবে কাটি নাই। না, দেখতে হবে আমার, আমি দেখতে চাই। তো উনি তো খুবই ভদ্র মানুষ, উনি সজ্জন ব্যক্তি। তো উনি আমার ওই ফ্রেন্ড, দুই ফ্রেন্ডের জন্য টিকিট কাটলেন। প্রথম ছিল মানে 50 টাকার কোথায় টিকিট, আমাদের জন্য তখন 100 টাকা কাটতে হলো। তো টিকিট কাটলো, আমি নাটক দেখবো, আমি শুধু এদের দেখি যে কি ব্যাপার, এরা এখানে কেন? বা আমি এদের টিভিতে দেখি, আমি এদের দেখে মুগ্ধ হয়ে যাই। তো এরা এখানে আসছে কি দেখতে, কিসের জন্য? তো নাটক দেখি, এদের দেখি, নাটক দেখি, এদের দেখি। তো পরে বললাম কি ব্যাপার, যে এখানে সবাই আমরা টিভিতে দেখি, তো এরা সবাই মঞ্চ নাটক করে, যে মঞ্চ নাটক করে দেখেই তো এরা এখানে আসছে। আর উষা গাঙ্গুলি বিখ্যাত অভিনেত্রী, ওনার শো দেখবে। তা আমার তখন মনে হইলো, আল্লাহ, যাদের আমি টিভিতে দেখি, যাদের জন্য এত ভালো লাগে কাজ করে, তারা যদি মঞ্চে অভিনয় করে, তাহলে মঞ্চ না কি জিনিস? তাহলে মঞ্চেই করতে হবে, টিভি বাদ। কারণ তারা তো মঞ্চে কাজ করে, টিভিতে তো তারা কাজ করে, তার আগে মঞ্চে তাদের প্রেম বেশি, মঞ্চে সময় দিচ্ছে বেশি, মঞ্চে কাজ করতে হবে। এই মঞ্চে কাজ করার এই পোকা মাথায় ঢুকলো, তাহলে মঞ্চে কাজ করতে হবে। এই আমার হচ্ছে প্রথম মানে কাজ করার আগ্রহ, মানে ভয়াবহ আগ্রহ, শুধু আগ্রহ বলে ভুল হবে। কারণ আমি এরপরে শিল্পকলার ওয়ার্কশপ করলাম, ঢাকায় গেলাম। একজন বলল যে আমি কোথায় ঢুকবো, ঢাকা থিয়েটার, আরণ্যক, নাগরিক, এই নামগুলি তো মাথায় ঘুরে, এই তো জানা। তো তখন আমার ভাই বলল, তুমি প্রাচ্যনাটে দেখো, ওদের স্কুল আছে, খুবই ভালো, এই সময় সবচেয়ে বেস্ট। এবং বললো যে তুমি কাজ করে শিখতে পারবে, এখানে কাজের সুযোগ অনেক বেশি। তো পারুলের নাম বললো যে উনি আছেন, বাহ। এই তারপরে আমি প্রাচ্যনাটের ফর্ম নিয়ে তারপরে এখানে 6 মাসের কোর্স করে তারপরে হচ্ছে দলের সুযোগ পেলাম, আর কাজ করছি থিয়েটারের আর কি। হচ্ছে তুমি কি বন্ধু প্রাচ্যনাটের প্রতিষ্ঠাকালীন সদস্য না? না না না, আমি আমি দ্বিতীয় ব্যাচ। তুমি দ্বিতীয় ব্যাচ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কুল অফ অ্যাক্টিং ডিজাইনের দ্বিতীয় ব্যাচ, আমি দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট। আমাদের শো ছিল হচ্ছে রাইনোসরাস, যে প্রোডাকশনটা থাকে ইমন ভাইয়ের ডিরেকশনে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা দলে ঢুকি, তারপরে তো ওইটা মঞ্চে আসলো, ওইটা কাজ করলাম, সার্কাস সার্কাস, এরপর হচ্ছে কন্যা, ম্যান ফর অল সিজনস, এই এখনো চলছে। এবং একটা মানে পথনাটক, তখন তো আসলে পথনাটকের মজা অন্যরকম, এখন তো আমি জানি না, দড়ির খেলা, দড়ির খেলা, দড়ির খেলা এবং নোম্যান্স ল্যান্ড। হ্যাঁ হ্যাঁ, নোম্যান্স ল্যান্ড তোমরা আমাদের স্টুডিওতে এসেও করছিলা। হ্যাঁ হ্যাঁ, আমাদের পালাকারের স্টুডিওতে এসে করছিলা তোমরা, মনে আছে? দারুণ দারুণ কাজ। নোম্যান্স ল্যান্ড রাহুলদার মূল ভাবনা, নির্দেশনা, এবং এটা আমার জন্য একটা বিশাল একটা পাওয়া। নোম্যান্স ল্যান্ডের ওইটা আমার জন্য একটা খুব বড় সুযোগ বলা যায়। নোম্যান্স ল্যান্ডে তোমার পারফরম্যান্সও দারুণ ছিল, তোমার পারফরম্যান্স দারুণ ছিল। আমাদের যদি টিমটা এত বছর আগের কথা আমি দেখছি, তুমি সম্ভবত পুলিশ ক্যারেক্টার করতে একটা, পুলিশ, বহু বছর আগে দেখছি, এই তো 20 বছর আগের কথা। হ্যাঁ, অলমোস্ট 20 বছর আগে। হ্যাঁ, আমাদের তখন টিম ওয়ার্কটা দারুণ ছিল। মানে ওইটার মানে মানে পথনাটক করে যে মানে মানুষের কত কাছে যাওয়া যায়, ওইটা আসলে প্রথম অভিজ্ঞতা আমার। এবং তখনকার মজার অভিজ্ঞতা ছিল, তখন আমরা এরকম 26শে মার্চ বা 16 ডিসেম্বর, পয়লা বৈশাখে আমরা এরকম ছোট 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 নাটক করতাম পাবলিক লাইব্রেরি, আমরা টাকা তুলতাম গামছা দিয়ে। হ্যাঁ, অন্যরকম একটা মানে দারুণ অভিজ্ঞতা, দারুণ। এবং মানুষ
তো সহজে রিসিভ করতে পারতো, মানে মানুষ সহজে রিসিভ করতো, দেখতো এবং উৎসাহ পেতাম তখন করার জন্য, এবং অপেক্ষা থাকতাম আচ্ছা পরের পয়লা বৈশাখ, এরকম অনেক অনেক কাজ। কিন্তু টিভিতে কাজ করে এমন কোনো ইচ্ছা, এরকম কোনো স্বপ্ন ছিলই না। মানে তখন পর্যন্ত ছিল মঞ্চে কাজ করবে, হ্যাঁ মঞ্চে কাজ করবে, এইটাই একমাত্র ধ্যান জ্ঞান, এটাই একমাত্র মানে ছিল, যদি বলে যে এই মানে এই মেয়েটাই। তোমার মিডিয়ার পোর্শনটা একটু পরে আসতেছে, থিয়েটার নিয়ে আরো কিছুক্ষণ থাকতে চাই। এটা হচ্ছে বন্ধু, তুমি যদি এটা একটু আমাদেরকে জানাও, দর্শকদেরকে জানাও যে তোমার কি ক্রিয়েটিভ কোনো সেকশনে কাজ করা হয়েছে কিনা, অ্যাজ লাইক ডিরেকশন অথবা স্ক্রিপ্ট রাইটিং, এই টাইপের কোনো কাজ, অথবা কোনো লাইট ডিজাইন, সেট ডিজাইন, মিউজিক ডিজাইন, এই টাইপের কোনো কাজ, অথবা তুমি শুধুমাত্র মানে ধরো সহায়ক হিসেবে কোনো কোনো লাইট, মিউজিক এগুলার কোনো কাজ করেছো কিনা, এগুলো যদি আমাদের দর্শকদেরকে একটু জানাও। আচ্ছা, সেট ডিজাইনের কাজ আমি করেছিলাম হচ্ছে সংবৃতা, একটা কবিতা সংগঠন। তখন মাহিদুল ইসলাম মাহি ভাই ছিলেন ওটার কর্ণধারী বলা যায়, আর অনেকে ছিলেন, দোহা ভাই, বাবু ভাই, অনেকে ছিলেন। তো আমি ওনাদের বেশ কিছু স্টেজ প্রোগ্রামের সেট ডিজাইন করেছিলাম ওই সময়। আর মিউজিকটা একটু পরে আসছি। নাটকের হচ্ছে যে ওই আমাদের স্কুল, যে প্রাচন্ডের স্কুলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করা হয়েছে আমার ইমন ভাইয়ের সাথে। আর এরপরে যেটা হয় যে আমাদের ওই প্রাচন্ডের স্কুল অ্যাক্টিং ডিজাইনের যে হয় বছর, মানে কোর্স শেষে যে একটা হয়, নাটক হয়, মঞ্চ নাটক হয়, তো ওটাতে একটা সুযোগ থাকে যে নতুন ডিরেক্টর তৈরি হওয়ার ক্ষেত্রে যে একটা আমাদের প্রক্রিয়া থাকে, দলের যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে অনেকেই যুক্ত হয়েছে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়। তো তখন আমাকে দল থেকে বলা হলো যে তুমি ডিরেকশন দাও। তো আমার কখনো এরকম ইচ্ছা ছিল না, কারণ আমার এত মানে ওটার জন্য আলাদা পড়াশোনা করা, ওটার জন্য আসলে সময় দেওয়া, তখন আমার শুধু অভিনয় নিয়েই তো চিন্তা ভাবনা ছিল। তারপরে আমি একটা নাটকের ডিরেকশন দিই, গোপীগেন ভাগাবেন, ওইটার একটাই। আর মিউজিক নিয়ে আমার একটা খুব ভালো লাগার একটা জায়গা, সেটা হলো প্রাচীনটা জয়েন করার পরে আমি তো তখন কন্যা, তো দেখলাম খুব মানে কন্যা তো খুব একটা আলোড়ন তৈরি করে ফেললো, মিউজিক তার। এবং যখন আমি রাহুল দা আমাকে কর্তা দিল দলে ঢোকার পরে যে কন্যার মিউজিক বসবো আমি, ওইটা আমার মানে ওইটা যে কি আনন্দ, ওইটা মানে বলে মানে বোঝানোর নাই, ভাষা নাই। কারণ হচ্ছে যে মহিলা সমিতি আগে খুব ছোট জায়গা ছিল, তো তখন তো আর কন্যা অভিনয় করার সুযোগ হয়নি। তো আমরা কয়েকজন, প্রীতি, জানাল, আমি, সঞ্জীবনদা ছিল, মাঝে মাঝে কয়েকজন চেঞ্জ হতো। তো দেখা গেছে যে ওই যে জায়গাটা আমরা যে মানে কি যে একটা মানে প্রেম, ওই প্রতিটা আমাদের দৃষ্টি তো মঞ্চে, কারণ যে অভিনয় করছে তার সাথে তো আমার মেলাতে হবে যে আমার একটা করতালের বাড়ি বা আমাদের কোথায় গান থামা, কোরাস থাম, এই একটা আনন্দ। মানে মঞ্চ নাটকের মানে এই যে করোনার সময়ে মানে সত্যি কথা অনেক কিছু তো আমাদের খারাপ লাগতেছে, এইটা সেটা, এই মঞ্চ নাটকটাকে আলাদাভাবে খুব মিস করতেছি, যে নাটক করতে পারতেছি না এই সময়টা। ওই যে একটা মানে ফিল, এটা আসলে মানে যারা অভিনয় করে মঞ্চে তারাই একমাত্র এটা আসলে অনুভব করতে পারবে, এছাড়া আসলে বলা পারবে না, বাকিরা পারবে না। এই যে কি আত্মার টান, এই যে কি আত্মার মানে একটা মেলবন্ধন, কি একটা কঠিন না, মানে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় শব্দটা বলাটা ধৃষ্টতা হবে কিনা বন্ধু, আমার কাছে মাঝে মধ্যে মনে এটা নারীর টানের মতো, একজন অভিনেতার নারীর টান, মানে এই যে কি অদ্ভুত অদ্ভুত হবে। এটা যে একদিন থিয়েটার না করছে বা একটা শো না করছে সে বুঝবে না, এটা অদ্ভুত। এবং থিয়েটারের বন্ধুদের সাথে সম্পর্কটাও খুব অদ্ভুত, কারণ হচ্ছে যে মানে কেউ আমার আগের পূর্ব পরিচিত না, কারোর সাথে আমার মানে ওইভাবে কোথাও দেখাও হয় নাই, বিভিন্ন জায়গা থেকে একটা মানুষ এক হয়ে দিনের পর দিন এই যে একজন আরেকজন মানে সাথে সহ্য করে বা ভালোবেসে একসাথে
এই যে মানে উদ্বোস করে চলে একটা যে আত্মিক সম্পর্ক হয়ে যাও, এটা আসলে মানে মানে কিভাবে যে হয়, এটা আসলে মনে হয় একটা জাদু। এটা না আসলে মানে কেউ বলতে পারবে না যে ওর সাথে আমার এই সম্পর্ক, ঝগড়া লাগছে, দেখা গেছে যে হয়তো ওই ঝগড়াটাই মানে একজন কাজ করতে রিহার্সেল করতে করতে কোথায় যে ঝগড়া হারায় যায়, কোথায় যে আবার আমরা বন্ধু হয়ে যায়, মানে ওই সম্পর্কটা আসলে অন্যরকম সম্পর্ক। এবং ওই যদি কখনো কারোর সাথে কোনো ঝগড়াও হয়, সহজ ভাষায় বলি ঝগড়াই বলি, মনোমালিন্য বা ঝগড়া, মানে কখন যে মানে শেষ হয়ে যায় আসলে কেউ আমরা কেউ বলতেও পারবো না, আমাদের সম্পর্কটা এরকম হয়ে যায়। তো ওই মিউজিক করা, ওই ক্রিয়েটিভ কাজ বলতে অভিনয়ের বাইরে ওই বহুদিন আর আমরা একটা কাজ করতাম, প্রাচ্যনাথ মিউজিক্যাল অনসাম্বল। তো আমরা নাটকের বিভিন্ন গান করতাম, তো সেখানেও বসার সুযোগ আমার হয়েছিল, যে করতাল বাজাতাম আমি। আমি আমি কয়েকটা দেখেছি শো, সম্ভবত তোমাদের চারুকলায় আমি হ্যাঁ, শো হ্যাঁ। দেখেছি। হুম, আমি আমি যদি মানে ভুল না করে থাকি, আমার চারুকলায় শো দেখা গেছে, কনকদার গান, তারপর হ্যাঁ, রাহুলদার গান, হ্যাঁ, 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 হ্যাঁ। আমি বন্ধুরে, আমি তারপর তো আর এই কি জন্য যেন গান আছে, এখন হ্যাঁ, হয়তো ভুলে গেছি। হ্যাঁ, 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 আমি তো ওইরকম অন্য কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি না, কিন্তু এই যে আমাকে একটা সুযোগ দেওয়া অভিনয়ের, মানে দলে তো সবাই অভিনয় করে, কিন্তু সবাই তো আর ওখানে বসে মিউজিক করে না, কিন্তু এই অভিনয়ের পাশাপাশি এই যে আমাকে একটা সুযোগ দেওয়া মিউজিকে বাজার জন্য, আমি আমি যে কি কৃতজ্ঞ, খুব খুশি, দারুণ, এটা অন্যরকম অভিজ্ঞতা। তো তো একটা কথা, তুমি একটা ভালো একটা কথা বলছো বন্ধু একটু আগে, এটা হচ্ছে যে থিয়েটারে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে আমাদের ঝগড়া হয়, বিবাদ হয়, বা থিয়েটারে থাকতে আমাদের ঝগড়া হতো, বা হ্যাঁ, একই ছাদের নিচে থাকতে গেলে 10 রকম মানুষ আসছে, মতবিরোধ হইতেই পারে, হ্যাঁ, মতবিভেদ হইতেই পারে, কিন্তু তারপর এই যে মিলে যাইতো। ধরো মিডিয়াতে কি হয়, ধরো তোমার সঙ্গে আমার কোনো একটা কারণে একটা ইস্যু নিয়ে মতভেদ হয়েছে, একটা ঝগড়া হয়েছে, আমি কিন্তু তোমার সঙ্গে আমি ঠিক করে ফেললাম যে না, আমি শাহরিয়ার ফেরদৌস সজীবের সাথে কোনোদিন কাজ করব না। পসিবল, মিডিয়াতে এটা পসিবল। তুমি চাইতেছো যে 10 বছর একটা আর্টিস্টের চেহারাই দেখবা না, পসিবল, হ্যাঁ, কিন্তু থিয়েটারে এটা পসিবল না। ঝগড়া হইলো, তুমি তো যাইতে হচ্ছে, হয়তো তুমি 3 দিন অন্যদিকে তাকাই থাকবা, 4 দিনের দিন চোখে চোখ পড়ে যাবে, কারণ আর তো যাওয়ার নেই, ওই একটা ছোট্ট এবং জায়গা দিয়ে হ্যাঁ, রিহার্সাল, মিটিং, আড্ডা। আরেকটা মজার বিষয় বলি, এমনও হয় যে হয়তো কারোর সাথে আমার কথা হচ্ছে না, কিন্তু কাজের ক্ষেত্রে সে শতভাগ আমাকে সহযোগিতা করতেছে, যে হয়তো তার কোনো কিউ এর দরকার, বা আমার কোনো এই জায়গায় ওনার থাকতে হবে, ব্লকিং এর, কিউ এর, কোথাও তার অসহযোগিতা নাই, প্রত্যেকটা জায়গায়। মানে হয়তো কোনো কারণে মনোমালিন্য হতে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে কখনো নয়, বরঞ্চ এমনও হতে পারে যে, এমনও হয় যে আমাকে পুরো হেল্প করতেছে ওই সময়, আচ্ছা তুমি বা আপনি এটা বললে আরো ভালো হয়। মানে এই যে মানে ওই ঝগড়া তো থাকে না, মানে বিষয়টা এরকম যে তখন ওই ঝগড়াই থাকে না, তখন সে আমার জন্যই ভাবে যে আমি কিভাবে ডায়লগ বললে, কিভাবে অভিনয়টা করলে আরো ভালো হয়। বা আরটা আমাদের তো আরেকটা মজার জিনিস হচ্ছে যে আমাদের উইংস এর পাশে যে আমাদের বিভিন্ন প্রপস আনা নেয়া, বা এই যে হেল্প করা, দেখা গেল যে আমার খুব সময় খুব কম, আমি দ্রুত এদিক দিয়ে বের হয়ে আমার অন্য উইংস যুক্ত হবে, প্রপস নিতে হবে, দেখা গেল আরেকজন প্রপস দাঁড়ায় আছে, যে প্রপস হেল্প করতেছে। এই মানে তখন হয় কি, এই যে এতগুলি কাজ একসাথে আমরা করি, তখন আসলে বললাম না যে কোন ফাঁকে যে আসলে আমরা মানে ওইটা ভুলে যাই, এটা নিজেও যাই না, কারণ এত সহযোগিতা চলতে থাকে। এই কারণে মানে ওই জায়গাটা, ওই বন্ধুত্বটা মানে আসলে সবসময় মিস করা হয়। মানে এটা ইনশাআল্লাহ তখন তো সব ঠিক হলে আমরা করবো আবার কাজ, ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে তখন দলীয় স্বার্থটাই তো বড় হ্যাঁ, হয়, হ্যাঁ, হ্যাঁ, তখন আর এগুলো থাকে না। অবশ্যই, অবশ্যই। বন্ধু, এবং তুমি যদি এটা তো একটা অনুমতি প্রসেস। দাও, হ্যাঁ, তুমি যদি অনুমতি দাও, আমার একটা ছোট্ট স্মৃতিচারণ করতে চাই। তুমি যদি বললো যে উইংসের পেছন দিয়ে, আমার সাথে এরকম ঘটছে যে আমাদের একটা শো ছিল, আমি মনে, তুমি এটা দেখছো নাটকটা, আমাদের একটা মুক্ত নাটক ছিল, পথ নাটকের মতোই, তাইর আলীর বুকে মিজু মুন্সির পা। আচ্ছা, এই নাটকটা আমি এক পাশে হচ্ছে মনে করো শিশুদের দল, আমি হচ্ছে পাঠশালা থেকে বেরোইছি, আমরা এক গাদা পোলাপান এসে বটের ঝুড়িতে দোল টোল খাচ্ছি, হ্যাঁ, আর ওইখানে একটা বৃদ্ধা মহিলা থাকে, অশীতিপর বৃদ্ধা, একে আমরা একটু ডিস্টার্ব করে পেইন করে আমি এই যে উইংসের এক পাশ দিয়ে বেরোবো, আরেক পাশ দিয়ে যে ঢুকবো, আমি হচ্ছে একটা চানাচুরওয়ালা হয়ে ঢুকতেছি, এবং আমার হাতে সময় হচ্ছে 12 থেকে 15 সেকেন্ড, বুঝো, বেরোইতেছি, আমার পরনে তখন একটা ধরো গ্রামের পোলাপান বোঝানো হচ্ছে লুঙ্গি
আর শার্ট একটা কোনো মতে আধা ময়লা একটা শার্ট, আর হুম, এই হুম, পাশ হুম, থেকে এই পাশে আসতে আসতে ততক্ষণ চানাচুরওয়ালা রঙিন লাল শার্ট, লাল ট্রাউজার, পায়ে ঘুঙ্গুর, হাতে হচ্ছে এই ঘুঙ্গুর, আর হচ্ছে আমার হচ্ছে চোঙ্গা, আর এক পাশে হচ্ছে ওই বড় চানাচুরের যে ডিব্বা। হুম, 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 এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার মধ্যে ম্যাজিকটা ঘটাইতে হবে। হুম, হুম, আমার ওইখানে মানে আমাকে এটা 6 জন দাঁড়ায় থাকতো এই ব্যাপারটা আমাকে পড়ানোর জন্য। কোনো হ্যাঁ, মতে মনে এর মধ্যে আমার একজনের সাথে কঠিন ঝগড়া, মানে ঝগড়া হয়ে গেছে, বেড়ে গেছে, কিন্তু তার দায়িত্ব হচ্ছে আমাকে ট্রাউজার পরানো। হ্যাঁ, আমি এসে খালি ঠাস করে লুঙ্গিটা ছেড়ে দিতাম, আর ওই পারফরমেন্সে যখন এবার বেরোবো তখন অলরেডি বুতাম অর্ধেক সবগুলো খুলে রাখতাম, এসে ঠাস ঠাস খুলে ফেলতেছি, ওরা হুম, একজন হুম, ট্রাউজার পরাচ্ছে, একজন শার্টের বুতাম লাগাচ্ছে, কোনো সময় এক দুই বুতাম লাগানো যারা স্টেজে ঢুকে যেতে হতো, হুম, হুম, তোমার হুম, হুম, হুম। তোমার তো কিউ মিস হয়ে যাবে নইলে, হ্যাঁ, ওইখানে তো পিঠে পিঠে মিলতে হবে। হ্যাঁ, এই এক যে সেকেন্ড এদিক সেদিক হওয়া যাবে না। মানে তোমার ব্যক্তিগত আমাদের ঝগড়ার মুখটা থাকলে হ্যাঁ, থাকুক, না আমাদের থাকলে নাই। হ্যাঁ, কোনো ব্যক্তিগত ঝগড়া নাই, ওই ক্রিয়েটিভ ব্যাপারেই ঝগড়া, কাজের ক্ষেত্রে ঝগড়া, কাজের ক্ষেত্রেই আবার মিল হয়ে যাওয়া, এইটাই। হ্যাঁ, এবং ওইটাকে মনেও রাখে না, ওইটাকে মনেও রাখে না, যে আমাদের আসলে ঝগড়া, এটা কখন যে আমরা এক হয়ে যাই, বন্ধু হয়ে যাই, বা কখন যে আমরা মানে ভাই হয়ে যাই, এটা আসলে মানে কেউ মনে রাখে না, এসব কথা আমরা কেউ কখনো মনেই রাখি না। ওই কাজ করতে করতে হয়তো কোনো কারণে মনোমালিন্য হওয়া, কাজ করতে করতে হয়তো আবার সেটা ভুলে যাওয়া, ওইটা আসলে কারো মাথায়ও থাকে না কখনো। কারণ এরকম বহু অভিজ্ঞতা, যে যাকে খুব ভয় পাই, হ্যাঁ, যে মানুষ খুব ভয় পাই, দেখা গেলো সেই হয়তো মানে শোয়ের মাঝখানে বা শোয়ের পরে হয়তো আমাকে এমন একটা মানে আদর দিল, ও বা কানলে ওনাকে এত ভয় পাই, এত কঠিন মানুষ, অথচ ওনার এত একটা নরম হৃদয়, এরকম একটা ব্যাপার খুব ভালো। মানে এই থিয়েটারের এক্সপিরিয়েন্সটা আসলে আমি মনে করি সবারই থাকা উচিত। এটা মানে ব্যক্তিগত ভাবে হোক বা কাজের জায়গায় হোক, খুবই হেল্প করে বিষয়টা। বন্ধু, তোমার কাছে এবার একটু ভিজুয়াল মিডিয়ার খবর নিব। হ্যাঁ, তুমি হ্যাঁ। ভিজুয়াল মিডিয়াতে কবে কিভাবে একদম প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালে, কিভাবে মানে ইন করলে মিডিয়াতে, কার মাধ্যমে, এই গল্পগুলো যদি আমাদেরকে একটু জানাও। আসলে সত্যি কথা, মিডিয়ায় কাজ করার কোনো ইচ্ছাও ছিল না, প্ল্যানও ছিল না। ওই যে বললাম যে ইচ্ছাই ছিল মঞ্চে কাজ করার। তো মঞ্চে অনেকদিন কাজ করার পরে যেটা হয় যে আশেপাশে সবাই অনেকেই কাজ শুরু করে, এবং আমাদের দলে প্রার্থনাটা একটা নিয়মই ছিল যে কেউ আহ, দলে ঢোকার পরে মিনিমাম 2 বছর সে মিডিয়ায় কাজ করতে পারবে না, সে কাজ শিখবে, কাজ শিখে তারপরে সে কাজ করতে যাবে, যাতে মানে সে ভালোভাবে কাজটা করতে পারে। এ হচ্ছে নিয়ম ছিল, এখনো নিয়মটা আছে। তো এই কারণে তো শুরুর দিকেও আমার নিজের ইচ্ছা ছিল না কাজ করার, দলেরও নিয়ম ছিল। তো সময় যেতে যেতে দেখা গেল যে অনেকেই কাজ করতেছে, তখন অনেকেই কাজ করতেছে। তো এবং যেহেতু অনেকে কাজ করতেছে, তখন অনেকে জিজ্ঞাসা করতো, এই কিরে, তুই কাজ করবি না, করবি না? এগুলো শুনতে শুনতে না, ওই আচ্ছা করবো না, করবো না, বা ও করতেছে, মানে খুব আসলে কি বলবো, মানে কোনো কোনো প্ল্যান ছাড়াই খেলার ছলেই বোধ হয় আসলে কাজ করতে চলে আসে। এবং খুব স্পেসিফিক ভাবে আসলে আমার স্মরণ নাই যে আমি কোন দিন বা কোন সময় কিভাবে কাজ করা। তবে হ্যাঁ, উম, যেমন আতিক ভাইয়ের একটা শুরুর দিকে কাজ, আতিক ভাইয়ের সাথে কাজ করার সুযোগ হলো আমার। জার্নাল ছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো ওই ক্ষেত্রে আতিক ভাইয়ের সাথে কাজ করা, তারপর অনিমেষদের সাথে কাজ করা, এই টুকটুক একটা একটা করে করে আস্তে আস্তে মানে কাজ শুরু করা। এবং আমার যেটা হয়, একটা কাজ করতে গেলে দেখা গেল যে আরেকজন ডিরেক্টর দেখলো, সে দেখে আবার কল করলো, এইভাবে আসলে আমার কাজের লিঙ্কটা তৈরি হয়। ওইভাবে আমার সত্যি কথা বলতে আমার মানে বাবার বা মায়ের কোনো দিকেরই কেউ মিডিয়াতে কখনোই যুক্ত ছিল না, মিডিয়াতে কেউ কাজও করে নাই। তো ওইসব কারণে আমার সাথে কারোর সাথে এরকম যোগাযোগ ছিল না। ইভেন আমি কোথাও মানে কোনো মিডিয়া আড্ডা বা কোনো সার্কেলে চলা ওইরকম কোথাও হয়নি।
যতটুকু হয় ওই একটা কাজ করার পরে আর একটা কাজ করা, এভাবেই কাজের সুযোগ তৈরি হওয়া। এবং অনেক অভিজ্ঞতা ছোট ছোট বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন ভাবে। আমার বেলা তবে তো হ্যাঁ, সেম। হ্যাঁ, বিশ্বাস করবো না, আমার বেলা তো সেম। আমারও আগ্রহ ছিল না, কোনো রকম আগ্রহ ছিল না। ওই আমি থিয়েটার ছাড়ার পরে ওইরকম সেম একটা অবস্থা। সুমন আনোয়ার ভাই অনেক রিকোয়েস্ট করে ঢুকাইছে, আমি বলছি ভাই আমি এগুলো পারবো না। থিয়েটার পর্যন্ত ঠিক আছে, স্টেজ পর্যন্ত পারছি, মিডিয়াতে মনে হয় পারবো। উনি আমাকে বুঝা টুঝে নিয়ে গেল ওইখান থেকে এক সেটে একদম সেট তোমার মতোই, একদম ওই সেট থেকে সাইদুল ইমন ঢুকালো শিয়াব শাহিনের সেটে, ওই সেটে আবার প্রডিউসার ঢুকালো আরেক সেটে, নরেশ ভুইয়া তখন ডিরেকশন দেয়। এর করতে করতে এইটুকু পর্যন্ত সেম টু সেম। আমি আজ পর্যন্ত মানে আমারও মনে হয় ইয়ে করা হয় নাই, কোনো সময় কাউকে রিকোয়েস্ট করে বলা হয় নাই যে ভাই একটা কাজে নেন বা কি। এইভাবে টুকটুক করে এখন পর্যন্ত মানে আমাদের পথ চলা। মানে মানে বলবো যে কাকে, মানে এই কিভাবে বলতে হয় কি, তাছাড়া মানে অনেক ভয় কাজ করতো মনে, এটাও ভয় কাজ করতো, লজ্জা পেতাম, ভয় কাজ করতো। আল্লাহ কেউ যদি শুনে, আল্লাহ ওনাকে বলছি কাজের জন্য, এক হচ্ছে লজ্জা পাবো, যদি না নেয় হায় হায় আরো লজ্জা। মানে এই ব্যাপারগুলি আসলে ছিল যে আসলে। তবে হ্যাঁ, আমার তখন তো আমাদের আসলে কাজের ক্ষেত্রটাও তো খুব মানে অত ছিল না, তাই না? আমাদের শুধু মানে টিভিতে দেখা গেল যে হয়তো কেউ দুইটা ধারাবাহিক করতেছে, বাস তার জন্য অনেক পাওয়া, বা দুইটা সিঙ্গেল এসে সুযোগ পেলো, সেটা অনেক পাওয়া, তাই না? মানে এখন কাজের যে অবস্থা, তখন কাজের অবস্থাটা এমন ছিল না। তো এই কারণে তখন আর আমার আসলে অনেক মাধ্যমে কাজ করার আহ, মানে সুযোগ হয়েছে। আমি র্যাম্পেও কাজ করছি, র্যাম্পেও বেশ কয়েকদিন কাজ করছি আমি। আহ, ঢাকা কি একটা যেন ছিল, ফেস্টিভ্যাল ছিল, খুব এখানে আরো। র্যাম্পের কাজের অভিজ্ঞতাটা একটু শোনাও তো, র্যাম্পে কিভাবে যুক্ত হইলা, কিভাবে করলা? র্যাম্প হলো কি, আমার এক ফ্রেন্ড ছিল জাহাঙ্গীরনগরে, তো ও বললো যে র্যাম্পে র্যাম্পে কাজ করস, কিভাবে কাজ করস, তুই করবি? বলছে হ্যাঁ, সুযোগগুলো করবো। তখন তুপা আপা ছিল, উনি আরোগ্যের মডেল ছিল। তো উনি একটা স্কুলের মতো চালায়, তো আমাকে কল দিল ওখানে আয়। তো যাওয়ার পরে উনি মানে এতটা শেখার ব্যাপারে, তেমন না বললাম আর হয়ে গেল তা না, যে মানে একটা বিট থাকে, এইভাবে বললে এভাবে টার্ন নেবে, এই ওদের একটা প্রসেস থাকে শেখার, কিভাবে কিভাবে করতে হয়, কিউগুলি কিভাবে হয়। তো ওইখানে তুপাপুর এখানে কয়েকদিন শেখার পরে উনি আমাকে সুযোগ দিল। শেরাটনে কাজ করলাম, ঢাকা ক্লাবে, তারপর ওয়েস্টিনে। এবং ওইখানে একটা একটা মজার ব্যাপার হলো কি, যে আমি যেই কস্টিউম মানে পরে আমি হেঁটে আসলাম মঞ্চে, আমার থিয়েটারে যেমন আমরা কখনো কখনো যে ড্রেস চেঞ্জ করতে হয় এই সময়ের মধ্যে, ওইখানে আমার ওই অভিজ্ঞতাটা সুন্দরভাবে কাজে লেগে গেল। আমি মুহূর্তে একদম ড্রেস চেঞ্জ, আমি তো হেঁটে এসে আমার পরে কিন্তু ড্রেস চেঞ্জ করে দিতে হবে। তো বললাম, একটু আগে বললাম না যে থিয়েটার করলে অনেক সুবিধা হয়, কোথায় কোথায় কি কাজে লাগে বলা যায় না। তো এত হেল্পফুল আমার জিনিসটা এখানে। বা ওই যে মঞ্চের যে ভয়, স্টেজের ভয়, ওই ভয়টাই কাজ করতো না, কারণ স্টেজে তো উঠে গেলে তখন তো আর মানে ডান বামে দেখার সুযোগ নাই, আমি তো স্টেজ আমার মানে পারফরমেন্স করতেই হবে, আর মানে পেছানোর সুযোগ নাই। তো র্যাম্পও তো সেম, এরকম দর্শকের ভেতরে র্যাম্প, স্টেজ ওই রকম। তো ওই ভয়টা তখন আসলে আমার কাজ করে না, হয়তো এই কারণে সুযোগটা পাওয়া হয়। আর যেটা হয় কি, প্রত্যেকটা মাধ্যমে সময় দিতে হয়, তো আসলে পরে এখানে আর কন্টিনিউ হয়নি। পরে এই আমি যেই মাধ্যমে কাজ করি সেই যে সময় দেওয়া হলো। তোমাদের তোমাদের একটা লাভ ছিল, তোমাদের প্রাচ্যনাটে একটা বড় প্লাস হচ্ছে প্রচুর মানে মিডিয়া রিলেটেড পার্সন ছিল। হয় কেউ ডিরেকশন দেয়, আর নইলে কেউ এক্সিস্ট করে, আর নইলে সব ভালো ভালো অভিনেতারা ছিল। মানে অনেক দিকে তোমাদের, যেমন আজাদ আবুল কালাম বা ততদিনে শতাব্দী ব্যস্ত অভিনেতা রাহুল দাও তখন ভালো অ্যাক্টিং করছে, ব্যস্ত অভিনেতা ছিল। এখন আমরা যাকে খুব ভালো গায়ক হিসেবে চিনি, রাহুল দা তখন কিন্তু প্রচন্ড ব্যস্ত অভিনেতা টিভি। তারপর জার্নাল রেগুলার কাজ করছে, জার্নাল তখন রেগুলার টিভিতে কাজ করছে, এক্সিস্ট করে, অ্যাক্টিং করে। তো সবকিছু মিলে তোমাদের কিন্তু অনেক দিকে, তোমাদের অনিমেষ তখন বিখ্যাত পার্সন,
এরকম অনেক মানুষ ছিল যারা মিডিয়া রিলেটেড ছিল, যে কারণে তোমাদের সাপোর্ট হয়েছে। আমি আমার একটা মজার অভিজ্ঞতা, আমি যখন প্রথম দলে ডাক পেলাম, তো আমাদের কল ছিল যে 5টার সময় টানায় দেওয়া হবে যে কে কে টিকলো কে কে টিকলো না। তো আমি তো গাজীপুর থেকে মগবাজার আসলাম, তো মোটামুটি আমি 3টার পরে চলে আসছি। আর যেহেতু 5টার সময় বলা যে টাঙানো, আমি প্রায় 1-1.5 ঘন্টায় মগবাজারে ঘুরতেছি 5টা বাদ দিয়ে যেতে হবে, তার কাছে যাওয়া যাবে না। যাওয়ার পরে জানলাম যেটা আগের দিন টানায় দিয়েছে, যে কেউ এসে দেখতে পারে। তো দেখলাম এবং স্বাভাবিক আমার আনন্দ। তো গ্রুপে ঢোকার পরে আমার যে এক্সপিরিয়েন্সটা, আমাদের এক ভাই ছিল রনি ভাই, পরে জানতে পারি। তো উনি ওই দিন বাইরে থাকেন, উনি এসে সবার জন্য একটা আমাদের জন্য দিন উনি সবার খাওয়াবেন। আমি তো জানি না, আমি একদম নতুন। ওই দিনই কল আমার, আসলাম এবং রনি ভাই আসছে। এবং আমাদের তো আমাদের দলে আবার প্রতিদিন কল, মানে এমন কোনো সাপ্তাহিক কল নাই, প্রতিদিনই কল। তো সবাই আসলো সন্ধ্যার মধ্যে, সবাই এসে আমাদের সব দলেই এই সিস্টেম যে যার যার দায়িত্বে সে ঘর বসবে বা যার যার কাজ, যে কাজ সে কাজগুলো করবে, এরপর সারগাম করবে, ফিজিক্যাল এক্সারসাইজ করবে। তো এগুলো করার পর যে গান টান হচ্ছে, মানে এলাহি ব্যাপার। মানে আমি তো যেহেতু এই মানে এই আমার অভিজ্ঞতাই নাই, এগুলো হইতে পারে কেন জানাই নেই। আমি গাজীপুরে একটা নাট্য সংগঠন করতাম, কিছু কিছু ক্ষেত্রে তো মিল থাকেই, কিন্তু একদম মানে অন্যরকম পরিবেশ। রাহুল দা গান গাচ্ছে, রাহুল দা বাঁশি বাজাচ্ছে, আবার এই মানে এটা বাজায় সেটা বাজায়। আমি শুধু মানে মন্ত্রমুগ্ধ দেখি। এই পাগল ভাই ঢুকলো, পাগল ভাই একটু একটু নাচলো, মানে সবাই এত ইজি এবং এত সহজে মানে এত রিসিভ করে। তখন হয় কি যে আসলে তখন অনেক জড়তা তখন কেটে যায়। শরৎ বিদা, জাহাঙ্গীর ভাই, রিজি ভাই, পিম ভাই, সবাই। এবং তখন আমি যে দ্বিতীয় ব্যাচ ছিলাম, তো দেখা গেছে যে জুনিয়র বলতে শুধু আমরাই, সব সিনিয়র সবাই তখন রেগুলার। এবং এই কারণে যেটা সুবিধা হলো যে কাজটা মানে যাই করতে পারি না পারি, শেখার ক্ষেত্রে অনেক মানে সুবিধা। যে প্রতিটা মানুষ হয়তো দেখা গেলো সবাই রেগুলার আসতেছে দলে। তখন আমি একটা পারফরমেন্স করলাম, হয়তো মানে ওই ফ্লোরে কেউ হয়তো সে ছিলই না, হয়তো ও দরজা উকি দিয়ে দেখলো, কিন্তু সে ঠিকই নোটিস করে পরে অন্য সময় বলতেছে এই জায়গাটা এমনি বলছো, সেটা এমনি না, এমনি বল, এমনি বলতে হবে। বা রাহুল দা নোবেসল্যান্ড, হ্যাঁ, প্রথমে বলেই নাই কে অভিনয় করবে, তিনি এত সুন্দর ভাবে ডিজাইন করে করে কাজ করতে 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 কোন ফাঁকে যে মানে কে ক্যারেক্টার ঢুকে গেল, কে কোন চরিত্র পেয়ে গেল, কিভাবে অভিনয় করে ফেললো, পাওয়ার করে ফেললাম, নিজেও যায় না। এত স্মুথলি মানে আসলে কাজগুলি করা বা এই যে শেখানোটা, এই মানে আমাদের আসলে বলবো যে হ্যাঁ আমি এক ক্ষেত্রে সৌভাগ্যবান যে আমার স্কুলিংটা প্রাচ্যর থেকে হওয়া, এটা আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আসলে আমি মনে করি যে এই টাইপের তরুণ প্রাণ যে দলগুলো ছিল বা আছে, বিশেষ করে প্রাচ্যনাট বা আমারও সৌভাগ্য, আমি বিরাট সৌভাগ্যবান যে আমি পালাকারের মতো একটা দলে কাজ করতে পেরেছি। এই টাইপের তরুণ প্রাণ যে দলগুলো আছে, যারা তরুণদের একদম প্রথম থেকেই স্পেস দিয়ে দেয় যে হ্যাঁ কিছু না কিছু করতে পারো বা তুমি দাঁড়িয়ে যেতে পারো, তুমি একটা ক্যারেক্টার করতে পারো, এটা কিন্তু আসলে বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি। এটা আসলে ভাগ্যের ব্যাপার। না না, ঠিক আছে। সজীব, তোমার কাছে জানতে চাইবো যে তুমি অত্যন্ত ভালো একজন অভিনেতা, ক্যারেক্টার প্রিপারেশনে তুমি কি কি বিষয় মাথায় রাখো? আসলে দল থেকে প্রাচ্যনাট থেকে যখন কাজ শুরু করি, তখন প্রথমেই আমাদের যেটা বলা হয়েছিল, কখনো হিরো হিরোইন, নায়ক নায়িকা এইটাই শুধু না, অভিনেতা হওয়ার ইচ্ছা হচ্ছে আগে, অভিনেতা হতে চাই, মানে নায়ক নায়িকা হবে এরকম ভাবনা ভাবা যাবে না। আগে অভিনেতা অভিনেত্রী হওয়ার চিন্তা করতে হবে, এরপরে গল্প অনুযায়ী প্রধান চরিত্র সেটা হতেই পারে। তো ওই কারণে কখনো আসলে মানে এখন যেমন অনেকে পারে, ভাবে যে আচ্ছা আমি এই প্রধান চরিত্রের বাইরে যাব না, প্ল্যান করতে পারে। তখন আসলে সত্যি কথা বলি, আমি আমার কথা বলি, তখন এভাবে কোনো প্ল্যানই করতে পারি নাই, কোনো ভাবিই নাই যেভাবে আগাইতে হয়, এভাবে যেতে হয়, এভাবে গেলে ভালো হয়। আর সত্যি কথা বলতে কি, আমার মনে হয় যে এখন অনেক হয়তো সুবিধা সুযোগ, কিরকম যে কোনো একটা ফলো করার জন্য, যে আমি
ওরে ফলো করতে পারি, যে হচ্ছে ও এইভাবে কাজ করে, ও এইভাবে কাজ করে, এখন এভাবে কাজ করলে সুবিধা কিরকম, যে সেটা প্ল্যান করতে পারে। কিন্তু আমি বলতে পারি যে আমি আসলে কোনো প্ল্যানই করতে পারি না। যদি আমি কোনো গাইড পেতাম কারো দ্বারা, তাহলে হয়তো আমার জার্নিটা আমি হয়তো আরো মজার, আনন্দের বা অনেক ভালোভাবে করতে পারতাম। তো যেটা হয় যে ওই যে বললাম যে প্রধান চরিত্র নিয়ে ভাবা হয়নি, শুধু অভিনেতা হতে চাই। তো শুরুর দিকে এরকম অনেক চরিত্র হয়তো দেখা গেল শুধু করার জন্য করা। এরপরে আস্তে আস্তে যেটা হলো যে ওই থিয়েটারের যে প্রসেসটা, ওইটাই আসলে কাজে লাগে। যে মানে আমি যদি বলি দুইটা পার্ট করি, যে থিয়েটারের একটা পার্ট, আর ওটাতে আমি যে কোনো চরিত্র করি সেটাতে আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু মিডিয়াতে যেটা করি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমার মনোযোগ থাকে হচ্ছে গল্পটা কি, যে এই গল্প আগে, গল্পটা প্রধান হইতে হবে। গল্প সুন্দর হইলো, এরপরে আমার চরিত্রটা কেমন ওই জায়গায়। আর ডিরেক্টরের পরে, মানে শুধু ডিরেক্টরের জন্য হাউতাস করে লাফায়া একদম সেটাও না, আবার হচ্ছে শুধু আমার চরিত্র বড় বড় বা কেমন সেটার মাথা ব্যথা না, গল্পটা সুন্দর হতে হবে সেটা। আর সত্যি বলতে কি, মেথড অ্যাক্টিং যেটা বলে অনেকে, বা এক একজন এক এক প্রসেস একরকম, আমার প্রসেসটা হচ্ছে ওই ওই জায়গায়। মানে আমি আগে যেটা হতো যে আমরা অনেক ইম্প্রোভাইজ করে শো করতাম, যে আমরা যখন রিহার্সাল করতাম থিয়েটারে, আমরা অনেক ইম্প্রোভাইজ করতাম, ওটা হচ্ছে শেখার জন্য। কিন্তু মিডিয়ায় আমি কাজ করতে আসলাম বা কাজ শুরু করি, অনেক হয়তো আমরা সিন আমরা করি, যে আমরা ইম্প্রোভাইজ করে করি, কিন্তু আমার পছন্দ হচ্ছে আমি একদম প্রপারলি স্ক্রিপ্ট নিয়ে, একদম প্রপারলি একদম সেটা ডিটেল করে, যে তার অ্যাক্টরের ব্যাকগ্রাউন্ড বা চরিত্রের ব্যাকগ্রাউন্ড, তার আশেপাশের অবস্থা জেনে বুঝে সেভাবে কাজ করাটা। মেথড অ্যাক্টিং যে প্রসেসে যায়, আমি সেই প্রসেসেই কাজ করতে পছন্দ করি বা ওইভাবেই করার চেষ্টা করি। হওয়া না হওয়া তো আসলে অনেক কিছু নির্ভর করে, একটা অ্যাক্টিং তো সবসময় হয়ে যায় না, পারিপার্শ্বিক অবস্থা, কো অ্যাক্টর, সিচুয়েশন সবকিছু মিলে তখন আসলে তৈরি হয়। বন্ধু, তুমি আমাদেরকে বলো যে শিল্প কতটুকু গুরুমুখী বিদ্যা বা এই রিলেটেড যেই প্রাতিষ্ঠানিক শিক্ষা, ধরো বিভিন্ন ভার্সিটিতে এখন নাট্যকলা বিভাগ আছে, তারপর তোমার ফিল্ম এন্ড মিডিয়া আছে। আমি যদি ধরি যে যেহেতু আমরা দুজনই অ্যাক্টর, আমরা অ্যাক্টিং নিয়ে কথা বলছি, ধরলাম যে থিয়েটারটাও যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে ফেলি, যে থিয়েটার তো এক ধরনের তোমার বেসমেন্ট তৈরি করে দেয়। তো এই পারফর্মিং আর্টে এই সংশ্লিষ্ট যেই শিক্ষাটা, প্রাতিষ্ঠানিক শিক্ষাটা, এটার কতটুকু দরকার আছে বলে তুমি মনে করো? লিমন, শিক্ষার তো অবশ্যই দরকার আছে, কোনো বিকল্প নাই। কিন্তু আমরা যারা নাট্যকলা ওই ওই ব্যাকগ্রাউন্ডের না, শুধু থিয়েটার ভালোবেসে, মঞ্চনাটক ভালোবেসে আসা, এবং যাদের হয়তো নাট্যকলা বা এই ধারায় পড়াশোনার আসলে অভিজ্ঞতা বেশি, ওদের সুযোগটা হলো, প্রথমে সুযোগটা বেশি হয়ে যায় কারণ সে প্রাতিষ্ঠানিকভাবে এই বইটা, ওই নাটকটা পড়ার সুযোগ পায়, এবং সে থিয়েটারে আসার আগে হয়তো প্রসেসটার মধ্যে দিয়ে যায়, শিখতে থাকে। কিন্তু আমাদের এসে টোটালটা এখানে শিখতে হয়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যে যারা নাট্যকলা নিয়ে বা নাটক নিয়ে পড়াশোনা করছে, তারা আসলে মানে প্রথমে কোনো মঞ্চ নাটকে বা দলে ঢুকে তারপরে ভর্তি হয়। তারা কিন্তু ভর্তি হওয়ার পরে পাশ করে বা মাঝে সময়ে আসে, কাজ করতে থাকে। এতে হয় কি, তার অনেক সুবিধা হয়ে যায় কারণ সে পড়তেছেও এটা নিয়ে, সে কাজও করতেছে এটা নিয়ে। আমাদের যেটা করতে হয় যে এই পড়াশোনা ঠিক করে এই পড়াশোনা করা, কিন্তু আমার মূল ধ্যান জ্ঞান হচ্ছে অভিনয়, মূল ধ্যান জ্ঞান হচ্ছে এইটাই করি। যদি এমন হতো যে ওই সময় এই মানুষগুলো এইভাবে সুযোগ পেত, যে কথার কথা যে আমরা প্রাচন্দাট স্কুলে আমরা 6 মাসের কোর্স করলাম, যদি এমন হতো যে এই জায়গাটায় 4 বছরের কোর্স করা যায়, 4 বছর কোর্স করা যায়, তারপর এখানে দল ঢোকা যায়, তা আমার জন্য কত আরাম হতো না জিনিসটা। আমি একদম এখান থেকে নাটক নিয়ে পড়ছি, নাটক নিয়ে সারাক্ষণ ধ্যান জ্ঞান। যেমন আমরা যখন এনএসডি গেলাম,
এনএসডি এত গল্প শুনতাম, এনএসডি এত মানে একদম মন প্রাণ ভরে যেত, আর এনএসডিতে যদি কখনো শো করতে যেতে পারি। তো ওখানে গিয়ে দেখলাম যে ওরা নাটক নিয়ে গল্প, নাটক নিয়ে থাকা, সারাক্ষণ নাটক নিয়ে চর্চা করা। বা আমরা যখন থিয়েটার শুরু করলাম তখন মনে হচ্ছে সারা বাংলাদেশ যদি ঘুরে ঘুরে থিয়েটার করতে পারতাম। এবং সত্যি কথা, যদি তখন অনেকবার এটা মনে হলো, কিন্তু নাটক করতে 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 আসলে নাটককেই কখন প্রফেশন হিসেবে নিয়ে নিছি নিজেও জানি না, নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু কখন যে হয়ে গেল নিজেও জানি না। কিন্তু যদি শুধু থিয়েটার করে আমি আমার চলার মতো টাকা আর্ন করতে পারতাম, বা থিয়েটারের তো করে টাকা পাওয়া যায় না, যদিও হতো, তাহলে হয়তো মিডিয়ায় কাজ করে যেতাম। সত্যি কথা। কারণ তখন মানে আস্তে আস্তে সবাই তার জীবিকার জন্যই তো কাজ করতে আসা মিডিয়াতে, থিয়েটার থেকে আস্তে আস্তে, নাহলে হয়তো মিডিয়ায় এত কাজ করতে আসার প্রয়োজন হইতো না। মঞ্চে কাজ করতাম, বাংলাদেশ গুরুকে কাজ করতাম। তো এই কারণে তো দেখা গেছে যে আমাদের ওই নাটক নিয়ে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে আমি বলবো যে যারা নাটক নিয়ে পড়াশোনা করে তাদের এই সেক্টরের সুবিধা অনেক বেশি। আর আমরা যারা নাটকের মানে পড়াশোনার বাইরে এসে নাটক পড়াশোনা মানে পড়ার চেষ্টা করি, এদের থেকে ওদের সুবিধা অবশ্যই বেশি হওয়া উচিত। আর যেটা বললাম যে যদি কোর্সটা বেশি থাকতো, আমাদের জানার চেষ্টার পড়ার আগ্রহ বেশি হতে হবে, কারণ চর্চা মধ্যে থাকতে পারতাম। আমরা তো দেখা গেলো যে আমরা তো সন্ধ্যা 6টায় ঢুকলাম, আবার 9টায় চলে আসলাম, এরপর অন্য পড়া, বাসায় আসা, খাওয়া দাওয়া, চর্চা তো একটু ব্রেক হলো, তাই না? সাকিব আল হাসান, তামিম ইকবাল, ওনারা কি শুধু ওই যে 9টা 5টা পর্যন্ত যেদিন খেলা, ওই দিন খেলে তার আগের দিন কি তার বাইরে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে? না, সারাক্ষণ ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকে, সারাক্ষণ অনুশীলন করে, সারাক্ষণ ক্রিকেট নিয়ে কথা বলে, ক্রিকেটের ভিডিও দেখে, ক্রিকেটের বই পড়ে, তো সারাক্ষণ ওটা নিয়ে থাকে, কোন শট খেললে ভালো হবে, কোন শট খেললে আউট হয়ে যেতে পারে, সারাক্ষণ এগুলো চিন্তা করে। তা আমাদের তো তখন দেখা গেলো যে আমরা সারাক্ষণ থিয়েটার নাই, তাই না? আমরা বা এইটা ওইটা আমরা বিভিন্ন বই তো আমরা তখন ওইটা পড়বো না, বাসায় ভাই বই পড়াশোনা পরীক্ষা টরীক্ষা। তো আমার কাছে মনে হয় যে মানে যদি আমরা তখন মানে যে ডাক্তার হতে চায়, তাই না, সে তো ডাক্তার লাইনে পড়াশোনা করতে থাকে, তখন তার ধান কিনে ওইটাই, সে ডাক্তারি করবে, সে মানুষের সেবা করবে, তারপরে সে হয়তো স্পেসিফিক যায় যে চোখ নিয়ে পড়বে না সে হার্ট নিয়ে পড়বে, মেডিসিন, হোয়াট এভার। কিন্তু আমাদের তো সে সুযোগ নাই। নাটককে ভালোবাসলাম, নাটক করতে আসলাম, চারপাশে কত কাজ, তার পাশে কত কিছু, সারাদিন অনেক কাজ করে সন্ধ্যা ক্লান্ত হয়ে থিয়েটারে ঢোকা। তো ওই ক্লান্ত হয়ে তারপর আমি মানে আমি নিজেই মাথা কতটুকু খুলতে পারবো যে আচ্ছা আমি যদি ইম্প্রোভাইজ হয়, যে আমি যদি সারাদিন একটা মানে ওরকম পরিশ্রমের কাজ না করে আরাম করে যে ঢুকি, হয়তো মাথা একভাবে আসবে বা শারীরিক কষ্ট একভাবে হবে। আর সারাদিন আমি দৌড়াদৌড়ি করে ঘাম টামে খেয়ে না খেয়ে সন্ধ্যার সময় দিলাম, আমার পারফরমেন্সটা কিন্তু ওরকমই হবে, অত ভালো হবে না। তো আমি তাই মনে করি আসলে মানে যে কাজটা করে তার মধ্যেই থাকা উচিত। এরপরে সেই কখন ব্রেক নিবে নিজের উদ্দীপিত মানে উদ্দীপনা তৈরির জন্য, সেটা তার নিজস্ব ব্যাপার। আমি হয়তো অনেক সামগ্রিক বিষয় নিয়ে বললাম। সজীব, তুমি অনেক দিন ধরে বলতে গেলে থিয়েটার মিডিয়ার সাথে জড়িত, বা মিডিয়াতে তুমি যে সময়কাল থেকে কাজ করে যাচ্ছ, সেই সময়কাল থেকে ধরলে বর্তমান পর্যন্ত সময়টা কিন্তু অনেক লম্বা সময়। বা আমিও অলমোস্ট দীর্ঘদিন ধরে এইখানে কাজ করছি। তো একটা জিনিস দেখা যায়, যেখানে বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নতুন ছেলেমেয়েরা আসে, ইদানিং আরো বেড়েছে, সেটা ধরলাম টিকটক, ভিগো, লাইক, এই ধরনের অনেক রকম জায়গা থেকে আসতেছে। আগে যেরকম বিভিন্ন রকম কন্টেস্ট থেকে আসতো, তো হয় কি যে এরা বেশিরভাগ যে ছেলেমেয়েরা, এরা টিকতে পারছে না, ঝরে যাচ্ছে। তো নতুনদের জন্য, ইন ফিউচারে যারা আসবে তাদের জন্য তোমার জায়গা থেকে, তোমার অবস্থান থেকে কোনো সৎ পরামর্শ আছে কিনা? প্রেম, একদম প্রেম, পরামর্শতে ভালোবাসতে হবে জিনিসটাকে, মানে ভালোবাসার কোনো বিকল্প নাই। আমি যে জিনিসটাকে ভালোবাসবো, আমি তার যত্ন নেব। আর যত্ন যদি নেই, তাহলে সেই জিনিসটা ঠিক থাকবে। মানে সেটা আমার ঘরের একটা যদি শোপিসও হয়, আমি যদি তার যত্ন নেই, তারপর ময়লা পড়বে না, চকচক করবে, দেখতে ভালো লাগবে। আর আমি তার যদি প্রেম থাকে, তাহলে আমি তার খেয়াল রাখবো যে ঠিক জায়গায় আছে কিনা, তার যত্ন হচ্ছে কিনা। ঠিক সেম হচ্ছে, আমার যদি এই মিডিয়ার প্রতি, নাটকের প্রতি, অভিনয়ের প্রতি ভালোবাসা থাকে, প্রেম থাকে, এবং হচ্ছে যে আমার একটা আসলে এইম থাকতে হবে। আসলে আমি মনে করি যে শুধুমাত্র ফেম চিন্তা করে, বা আমি আমার
ভালো লাগছে না, আচ্ছা আমি অভিনয় করি। অভিনয় এত মানে জানি না সহজ মনে হয় অনেকের কাছে, আমার কাছে তো সহজ মনে হয় না। যে এটার প্রতি যত্ন নিতে হবে, পড়াশোনা করতে হবে। তারপর হচ্ছে যে মানে হয়তো আমার অভিজ্ঞতা থাকতে পারে, আমার হয়তো প্রতিভা থাকতে পারে, কিন্তু সবার সমান প্রতিভা থাকবে না। এই জন্য সবার যদি বই পড়ে বা নাটকটাকে ভালোবাসে, অভিনয়কে ভালোবাসে, সম্মান করে, বা কো আর্টিস্ট বা এই জায়গার মানুষগুলো, যেমন আমরা যখন ইয়েতে যাই, ইউনিটে যাই, ওই যে স্পট বয় থেকে শুরু করে ডিরেক্টর সবাই তো আমাদের একটা ইউনিট। তো আমি যদি ওই যে ওর যে কাজটা, ওই কাজটা যে ও করতেছে, ওর যদি সম্মান দিই, অটোমেটিক আমিও আমার কাছে সম্মান পেয়ে যাবো। কারণ আমার কাছে তো অভিনয় করা, আমার জন্য এই লোকগুলি চা দিচ্ছে সময় মতো, নাস্তা দিচ্ছে সময় মতো, মেকআপ করতেছে, লাইট করতেছে। তো আমি যদি আমার কাজটা ঠিক মতো করি, তাহলে তো পরিপূর্ণ সবার কাজটা সুন্দর হয়, কিন্তু ভালো জিনিস তৈরি হবে। আর আমি গিয়ে যদি আমার স্ক্রিপ্ট ঠিক মতো না করি, আমার ডায়লগ ঠিক মতো রেডি না করি, আমি যদি ওই পরিবেশের সাথে মানে নিজের মেলাতে না পারি, তাহলে তো হবে না। সহজ কথা আমার হচ্ছে যে নাটকের প্রতি অভিনয় প্রেম থাকতে হবে। আর একটা কথা যেটা হলো, তুমি বলতেছিলে না যে শুরুর দিকে কাজ করলেও মানে কিছু কিছু মানুষ সবসময় আমাকে আদর দিয়ে গেছে। তার মধ্যে আতিক ভাই তো অবশ্যই একজন, অনিমেষ দা, তারপরে অরণ্যদা। অথচ আমি ভাবতাম উনি আমার মোটেও পছন্দ করেন না, কিন্তু আমার মানে অনেক কাজ করার সুযোগ দিয়েছে, আমার সাথে সুযোগ দিয়েছে ইনফ্যাক্ট। তারপর হচ্ছে হায়াত ভাই, খিজির হায়াত খান, উনিও আমাকে অনেক সুযোগ করে দিয়েছে। অনেকেই আছে, অনেকের নাম বলে, অনেকের নাম বলতে হবে, নাহলে হয় না। যেমন জয়ন্ত খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, উনি আমার বিশাল একটা কাজ করছে যে হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করার সুযোগ হয়েছে আমার। উনি আমাকে নিয়ে গেছিল মাস করেছে ওখানে গিয়ে। তো ওদের না বলে যাওয়া হতো না। এরকম অনেকেই আমার অনেক আমি আসলে বলবো কি যে আমি আসলে অনেকের ভালোবাসায়, সহযোগিতায় আস্তে আস্তে মানে কচ্ছপের গতিতে আগাচ্ছি আর কি। তুমি কি হুমায়ুন আহমেদকে মানে দেখেছিলে? হ্যাঁ, ওই যে বললাম যে জয়ন্তদা, জয়ন্তদার সাথে কাজ করলাম, শুভ আপার কাজ একটা গেলে একটা ফ্রি এনটিভিতে। তো ওইটা করার পর জয়ন্তদা আমার অভিনয় দেখে পছন্দ করলো। তো এরপর ওনার সাথে বললাম যে হুমায়ুন আহমেদের সাথে কাজ করা হয় নাই, আমি ওনার সাথে কাজ করবো। একদিন উনি ফোন দিল যে স্যাম, তো নাটকের নাম ছিল স্যাম, চলে আয় 9 মাস পরে এই লোকেশন। গেলাম, তো উনি পরিচয় করে দিল, বললো যে ও এই ভালো অভিনয় করে, এ তোমার সাথে পরিচয় করাতে আনছি। ওনার বললো তুমি থাকো, তুমি যাও না। তো ওখানে মিজান ভাই, মির্সাব্বির ভাই, অনেকেই ছিল। তা তুমি থাকো, ওদের সাথে থাকো। অদ্ভুত এই লোকটা, মানে আমার খুব একটা দারুণ অভিজ্ঞতা। ও বলছে তুমি ঘুরে ঘুরে বিভিন্ন কাজ দেখো, ভালো লাগবে। খাওয়া দাওয়া করলাম, এবং বৃষ্টি হলো একটু পরে। উনি পিছনে হাত দিয়ে আস্তে আস্তে মনে হয় যেন গাছের সাথে কথা বলে, গাছের পাতা ধরে দেখে। মানে এটা আমার জন্য খুব দারুণ অভিজ্ঞতা। এবং আমি বুঝি নাই যে আমার অভিনয় করার, আমি যেখানে দেখা করতে গেলাম 3 দিনের দিনে আমাকে কল দিল, এই স্যার তোমাকে ডাকে। গেলাম, এই তুমি রেডি হতো অভিনয়। আমি জানি অভিনয়। তো আমি হ্যাঁ রেডি হব। আমি তো পুরো অবাক। এবং কাজ করার পরে আমার একটা খাম চলে আসলো, এবং ওই সময়ের জন্য অনেক বলবো যে মানে ভালো রকমের একটা খাম, মোটা খাম। আমি ভাবিই নাই উনি মানে প্রত্যেকটা মানুষের প্রতি এত যত্নবান। এটা আমার মানে জীবনের একটা বিশাল অভিজ্ঞতা হয়ে থাকবে। এই একজন। আর হুয়ান ফরদি, ওনার সাথেও কাজ করার অভিজ্ঞতা। এবং উনি ওনাকে একদিন আমি বললাম মজার অভিজ্ঞতা, আমাকে বললাম যে পারাপার নাটক ছিল অনিমেষদার লেখা আর অরণ্যতার ডিরেকশনে। তো তখন বললাম যে ফরিদ ভাই আমার তো একটু জড়তা কথা বলায়, তো আপনি আমার যদি একটু বলতেন কিভাবে কি করলে ভালো হয়। তাহলে বললো যে বিভিন্ন শব্দ বলতে বললো। বললাম না ওই জড়তা মনে হয় না তো। তাও একটু বলেন, আমার নিজের মনে হয়। তো উনি বললো তোমার কাছে কলম আছে? বলছি না, নাই তো। নিয়ে আসো, কলম নিয়ে আসো। এত ইজি, মানে মানে আমি তো একদম মানে নবীনের নবীন,
এমন অবস্থা আমার। তো কলম নিয়ে আসলাম, উনি নিজে কলম মুখে কোথায় কোথায় রাখলে বা রেখে কোন কোন শব্দ করতে হবে, কি করতে হবে, প্র্যাকটিক্যালি আমাকে দেখাই দিলে এবং বললো তুমি এবার তুমি করো তো। এবং দেখলো আমি হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে এভাবে করলো। মানে অথচ উনি উনি কি, অথচ আমি আমি কিচ্ছু না, অথচ উনি আমাকে যতটুকু গুরুত্ব দিয়ে এবং আমার কথাটা শুনে নিজে করে আবার আমাকে দিয়ে করালো যে তুমি তুমি করো তো দেখি ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে এভাবে করো। এবং আর আর কিছু যারা তাকে বললো যে মানে এই যে একটা মানে কি বলবো আমার একটা দিক উনি মানে মানে কি বলবো যে এমন একটা জায়গা উনি ধরে ফেললো যে আমি জীবনে ওনারা বলতে পারিনি যে একটা নতুন মানুষকে এভাবে রিসিভ করা দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। অত না করলেও পারতো, না কিচ্ছু যায় আসে না, আমি তো কিচ্ছু না, যদি না করলেও পারতো। কিন্তু এই যে ছোট ছোট কাজ উনি নাই, কিন্তু এই যে ওনার একটা ছোট ব্যাপার মানে মনে থাকে। ওই দিন নিশো ভাইয়ের একটা দেখতেছিলাম, ওনাকে বলছিল যে অ্যাক্ট করিস না, রিয়েক্ট কর। এই একটা ছোট কথা, এই ছোট কথাই দিয়ে কিন্তু আর কিছু বলার দরকার পড়ে না। উনি ওই যে আমাকে বললো যে এই প্র্যাকটিসটা তুমি কইলো, মানুষ তো চলে গেছে কোথায়, কিন্তু ওনার ওই সময়ের ব্যবহারটা, ওই কথাটা, ওইটা তো আমি ভুলবই না। তো আমাদেরও উচিত, সবারই উচিত যে আমরা তো একটা পরিবারই, আমরা আমাদের দ্বিতীয় পরিবার বলা যায়। তো আমরা আসলে যখন যেই প্রোডাকশনে কাজ করি না কেন, ঘুরে ফিরে তো ওই কটা মানুষ, ওই 200 মানুষ, 300 মানুষ বা 1000 মানুষ, সব সেক্টর মিলে এরাই তো কাজ করে। তো আমাদের এই যদি মানে অভিজ্ঞতাগুলো যদি সুন্দর হয় না, দেখা গেলো আসলে আমরা হয়তো সবসময় কে কোথায় যাবো তার ঠিক নেই একটা সময় গিয়ে, কিন্তু এই অভিজ্ঞতাটা আমাদের এই সুখটা দিবে, মনে আনন্দটা দিবে। এটা আসলে খুব একটা বড় পাওয়া। এই হুমায়ুন আহমেদ এবং হুমায়ুন ফরিদি এই দুজনের সাথে আমার ছোট ছোট অভিজ্ঞতা, কিন্তু দারুণ দারুণ অভিজ্ঞতা। এবং আরেকটা মজার ছিল যে আমি যেই উষা গাঙ্গুলির অভিনয় দেখতে গেছিলাম যে নাগরিকের উৎসবে, যে উষা গাঙ্গুলির অভিনয় দেখে মনে হলো যে না, থিয়েটারই করতে হবে। এবং ওনারা আমার যারা প্রিয় আর্টিস্ট, শিল্পী যারা প্রিয়, সবাই ওনার অভিনয় পছন্দ করে, আমার অভিনয় করতে হবে। এবং সার্কেলটা কিরকম, ম্যান উইমেন ডগ নাটক, একটা ইংলিশ নাটক, ঋতু সত্তার ওনার ডিরেকশনে, জার্মান কালচারাল সেন্টার হচ্ছে এটার শো, ওরাই এটা সব মানে আয়োজক, ওনারা সব কিছু। ওই শো আমি করলাম, উষা গাঙ্গুলি সেই শো দেখতে আসলো। মানে সারপ্রাইজ কাহাকে বলে জীবনের, যে আমি যে মানুষটার শো দেখলাম, দেখে ভাবলাম যে আমার মঞ্চায়ন করতে হবে কারণ সবাই তারা দেখে, আর ওই মানুষটা একদিন আমার পারফরমেন্স দেখতে আসলো। মানে সবকিছু লাইফ, জীবনে সবই সম্ভব, এটা সম্ভব হবে না, জীবনে সবই সম্ভব। এই এক্সপিরিয়েন্স এমন আরো অনেক এক্সপিরিয়েন্স আসলে আছে যেগুলো হয়তো মানে আমি নিজেও জানতাম না। আমি আসলে তিনজন এত কথা বলবো তোমার সাথে, এত শেয়ারিং হয়ে যাবে আমি বুঝিই নেই। কথা বলতে 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 এত কথা বলে ফেলছি আমার। আমাকে আমাকে একটা থ্যাঙ্কস দাও, আমি যে কথা বের করে করে নিতে জানি। না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যে কথা বলে কোথাও ওইভাবে বলাও হয়নি, কথা ওইভাবে যেহেতু আমি ওইভাবে বলিও না। তুমি কথাও তো কম বলো। আমার তো বলার অভিজ্ঞতা নাই, আমিও যাই না, অন্য মানুষ যারা আমি তো তোমার সাথে যে কটা কাজে অভিনয়ের সুযোগ হয়েছে, আমি বলবো সৌভাগ্য হয়েছে, তোমার কাছ থেকে অনেক শেখা যায়। তুমি অত্যন্ত ভালো একজন অভিনেতা এবং তুমি খুব কম কথা বলো, সহজে বলো না, আর যখন বলো তখন মনে করো। আমার আমার হয় কি, আমি আমি যখন আমার যে সিনটা থাকে, আমি তখন মানে সিরিয়াস বুঝে বললাম, যেহেতু আমি ওই আমার প্ল্যান করে আমি যাই যে আমি এই কাজটা করবো। তারপর হচ্ছে কখনো কখনো হয়তো ডিরেক্টরের সিচুয়েশন যে কিছু ইম্প্রোভাইজ হয়েই যায়, তখন আগে ওই ডায়লগটা মুখস্থ না থাকলে যদি আমি মুখস্থ করে আসলাম, খুব একটা ডায়লগ মুখস্থ করেনি আমার, মানে খুব অসুবিধা হয়ে যায় যে কিরে ভাই। কারণ তখন আমি তো একটা আমি যে থাকবো বা আমি মুখস্থ করলাম না, আমার কয়েকটা মুখস্থ করে আসলো, এই যে এইসব কিছু ব্যাপার থাকে, তখন তো দেখা যায় যে মানে একটুই হয়ে যায়। কিন্তু এমনিতে আমারও এক্সপিরিয়েন্স ভালো,
লিমনের সাথে অভিনয় বলতে পারো? করলে আমারও ভালো। তুমি বলতে পারো সব জায়গায়, কেউ যদি মুখস্থ না করে, মুখস্থ করে নাই, আর্টিস্টকে বলতে পারো? আহ, না, কিছু জায়গায় আসলে উম, বলা যায় না। বলা যায় না হচ্ছে কারণ হচ্ছে যে আহ, সহশিল্পী সে বলতেই পারি, কিন্তু আমার মনে হয় যে না, যদি, যেমন আমি বলি, অনিমেষদের নাটক করলাম একটা প্রেম ও ঘামের গল্প, এটা খুবই প্রশংসিত একটা নাটক, মানে, এবং জাহিদ ভাইয়ের সাথে আমার ম্যাক্সিমাম কাজ, এবং এইগুলো মজার অভিজ্ঞতা। আমি ছোটবেলায় জাহিদ ভাইয়ের অটোগ্রাফ নিয়েছিলাম স্কুলে পড়ার সময়, আমাদের এলাকা শুটিং করতে আসলো। ওই নাটক থেকে জাহিদ ভাই বললাম, জাহিদ ভাই আমি আপনার অটোগ্রাফ নিয়েছিলাম এরকম, এতে বলো কি আমার লোক আপনি তুমি আজকে আমার সাথে অভিনয় করতে আসছো, এরকম অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা আছে। তো আমার মাথায় ছিল এটাই যে আমার ডায়লগ মুখস্থ থাকতে হবে, যে আমার কার ভুল হলো কার ভুল হলো না আমার মাথা দরকার নেই, আমার দরকার নেই, আমার সব মুখস্থ, আমার কারোর জন্য কোনো সিন এনজি না হয়, আমার কোনো শর্ট এনজি না হয়, সিন যেন ব্যাঘাত না ঘটে, কোন সমস্যা যেন না হয়, এটা ভাবতাম আমি। ওই আমার শুরু থেকেই ভাবনা ছিল যে আমি রেডি হয়ে যাবো, তা আমার জন্য কোনো কারো সমস্যা না হয়। আমি এখনো চেষ্টা করি সেই, মানে, প্রিপারেশনটা নিয়ে যাওয়ার জন্য, যাতে আমার জন্য যেন কারো কোনো সমস্যা না হয়, আমার জন্য কোনো অসুবিধা না হয়। এটা আমার জন্য একটা লজ্জার বিষয়, কারণ যে বলতেছিলাম যে সাকিব তামিম ওরা যে আউট হয়ে যায়, আমরা কি বলি আউট হয়ে গেছিস পারস না, এটা খেলার পার্ট, আউট হবে, সেঞ্চুরি করবে, সবই খেলার পার্ট। কিন্তু আমার সবসময় মনে হয় যে আমার জন্য যেন কোনো অসুবিধা না হয়, অসুবিধা হইতেই পারে, যে কোনো অসুবিধা হতে পারে, আমি যেন ঠিক থাকি, তারপরে কিছু হয়ে গেলে সেটা অন্য বিষয়। এইরকম একটা প্ল্যান বা এরকম একটা ই করে আমি সেটা দিই সবসময়। না, এটা ভালো, এটা খুবই ভালো আইডিয়া। তো মিডিয়ার জায়গা থেকে একটা জিনিস বলো তো বন্ধু, যে অভিনেতার দায় অথবা অভিনেতার দায়িত্ব কিরকম হওয়া উচিত শুটিং সেটে? আসলে কি, শুটিং সেটে আমি যা করব, আমি কিন্তু আমাকেই প্রকাশ করবো সেখানে। আমি যদি সেখানে কোনো অযাচিত কাজ করি, সেটা কিন্তু হয়তো আমাকে মুখে কিন্তু বলবে না যে তুমি এই কথাটা বললা, ওর সাথে এই বিহেভ করলা, এটা ঠিক করো না, তা সবাই বলবে না এসে, কিন্তু সবাই দেখবে যে ছেলেটা এই কাজটা করলো, দেখে আমার সম্বন্ধে, আমার পরিবার সম্বন্ধে ভাববে যে এ মানুষের সাথে এইভাবে বিহেভ করে, অন্যদের সাথে এই আচরণ করে, অন্যদের সাথে তার এই সমস্যাগুলি থাকে। তো আমি যদি শুটিং সেটে গিয়ে সবার সাথে ভালো ব্যবহার করি বা কারোর সাথে খারাপ ব্যবহার না করি, আমার যে কাজ, আমার যে দায়িত্ব, আমি তার মধ্যে ঠিক মতো মনোযোগী হই, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি, যে আমার তো স্ক্রিপ্ট পড়া আমার কাজ, তাই না, চরিত্র বোঝা আমার কাজ, নিজের প্রিপারেশনটা নিয়ে আমার কাজ, কি কি কস্টিউম হবে সেটা নিয়ে যাওয়া আমার কাজ, কিন্তু আমি যদি সেটা গিয়ে আমার কোন সিন সেই খোঁজ খবর না নিয়ে আমি গল্পে বসে থাকলাম, আমি আমার একটা সিন করে আমি পাশের হয়তো আমার ফ্রেন্ড আছে গল্প করতে চলে গেলাম, তাহলে তো হবে না। আমার ওই স্ক্রিপ্টটা পড়তে হবে, আমার যে কো আর্টিস্ট আছে তার সাথে রিহার্সাল করতে হবে। এই কাজগুলি হচ্ছে আমি মনে করি প্রধান কাজ। এই কাজগুলি করার পরে যদি সময় থাকে, হ্যাঁ আমরা তো গল্প করি, হাসাহাসি করি, আমরা সারাক্ষণ কিছু স্ক্রিপ্ট পড়ি, তা তো না। ওইটাও আমাদের একটা ইন্টারেস্ট তৈরি করতে হেল্প করে, ওই গল্পগুলি, আড্ডাগুলি। এবং অবশ্যই মেকআপ আড্ডা আমি খুবই এনজয় করি। কিছু কিছু নাটকের ইউনিটি থাকে, আমার মনে হয় যে আজকে ওই নাটকের শুটিং, আড্ডা খুব মজা, আড্ডা হবে, খুবই গল্প হবে, ওটাও খুব দারুণ ব্যাপার, ওই আড্ডাটাও দারুণ ব্যাপার। কিন্তু যদি আমি আমার কাজটা করে আড্ডাটা দিই একদম পারফেক্ট, আমি সিন ঠিক মতো করে, ডায়লগ মুখস্থ ঠিক মতো করে, প্রপস বা কস্টিউম ঠিক মতো নিয়ে গিয়ে যে ঠিক মতো করি, পারফেক্ট। আর আমি যদি আমার কাজ ঠিক মতো না করি, তাহলে যেটা হবে যে অসততা। আর সততার বিকল্প কিছু না, সৎ থাকতে হবে। যাই হোক, সজীব, আমাদের ভিজুয়াল মিডিয়াতে এখন একটা নতুন মাধ্যম এসেছে, যে মাধ্যমে বিভিন্নভাবে গল্পের প্রকাশভঙ্গি আমরা দেখতে পাই, বিচ্ছিন্নভাবে বিভিন্নভাবে গল্পের প্রকাশ আমরা দেখি, সেটা হচ্ছে ওটিটি। এই ওটিটি মাধ্যমটাকে তুমি কিভাবে দেখো? খুবই ভালো, খুবই ভালো। তুমি লিমন দেখো, তুমি, আমি তো অলমোস্ট একসঙ্গে কাজ শুরু করলাম, তখন দেখো আমাদের এত ভাবার সুযোগ ছিল না। তুমি দুটো নাটকের সুযোগ পাইছো, অভিনয় করতেছো, তোমার খুব দারুণ ভালো লাগার ব্যাপার। কারণ তুমি হয়তো
প্রফেশনালি অভিনয়টা করতে চাচ্ছ, তখন তুমি দুটা ধারাবাহিক করতেছো, তুমি খুব খুশি। ঈদের দুটা কাজ করতেছো, ঈদের সময় কারণ চ্যানেল কম, কাজ কম, তুমি খুব খুশি, হ্যাঁ আমি কাজ করতেছি। এখন তোমার কাজের অনেক সুযোগ এবং এক ধরনের কম্পিটিশনে কিন্তু আছে। তুমি অভিনয় করতেছো, তুমি কিন্তু ভাবতেছো যে না আমার এই নাটকটা এখন আর কিন্তু শুধু এই দর্শক দেখবে না, অনেক দর্শক দেখবে, এবং আগের মতো শুধু ওই সময় মিস করে গেলে আর কেউ দেখতে পাবে না সেই সুযোগ নাই। যে কেউ যে কোনো সময় দেখতে পাবে, তার সুবিধা অনুযায়ী সময় অনুযায়ী। আগে যেমন ছিল যে হয়তো কোনো চ্যানেলে কোনো নাটক ৯টার সময় প্রচার হবে, তো না দেখলে হয়তো রাতে বা রাতে পরে প্রচার, না হলে মিস। এখন তো সেই সুযোগ নাই, চাইলেই দেখতে পারে তার সুবিধা মতো। তেমন হচ্ছে কি চ্যালেঞ্জ প্রচুর, কারণ আমার কাজটা দেখবেই এখনো পরে হোক। আর এখন কাজের অপশন অনেক তৈরি হওয়াতে যেটা হচ্ছে যে আমার চ্যালেঞ্জও বেশি। আমার অনেক চরিত্র করতে হলে যেটা হবে যে আমার খেয়াল রাখতে হবে যে আচ্ছা আমার জন্য একই অভিনয় দুই জায়গা না হয়ে যায়, আমার জন্য একই রকম ডাইরেক্ট ডেলিভারি দুই জায়গা না হয়ে যায়, আমি যেন ভাবতে পারি, আমার জন্য ভাবার সুযোগ তৈরি হয়। এবং সেই সঙ্গে অনেক অভিনেতা অভিনেত্রী চলে আসবে, উঠে আসবে, আগে যেমন ছিল এখন আরো বাড়বে। বাড়লে যেটা হবে সবার সাথে সবার কম্পিটিশন, এটা কোনো মানে বাজে না, ভালো কম্পিটিশন। ও ভালো করতে, লিমন ভালো করতেছে, আমার ভালো করতে হবে। আল্লাহ লিমন এই জায়গায় ডায়লগ ডেলিভারি এত সুন্দর হয়ে দিল, আমার দিতে হবে। মানে এটা খুব, যেমন আমি বলি যে আমি যখন আমাদের প্রাথমিক স্কুলে সেকেন্ড ব্যাচ ছিলাম, প্রত্যেকটা ব্যাচ আসতো আর ভাবিতে থাকতাম যে আল্লাহ থার্ড ব্যাচ আসলো, ফোর্থ ব্যাচ আসলো, আল্লাহ কোন অভিনেতা আসে, অভিনেতা আসলে তো আমি পাস করে যেতে পারি, আমার কিছু ভালো অভিনয় করে, আল্লাহ আমি তো ভয় পেতে থাকতাম কি করলে ভালো করা যায়, কি করলে ঠিক থাকা যায়, এরকম একটা আমার মানে অবস্থা চলতো তখন। আমার মনে হচ্ছে এতদিন পরে যে এখন ওইরকম ভাবে প্রিপারেশন নিতে হবে, যে এখন এত মানুষের কাজের সুযোগ, এত মানুষ কাজ করবে বা কাজ করলে ভালো, আমারও সেরকম প্রিপারেশন নিতে হবে। এবং আমরা যারা প্রফেশনালি কাজ করি আমাদের জন্য অনেক ক্ষেত্র তৈরি হয়ে গেছে কাজটা করার জন্য। এখন আমাদের হচ্ছে যে শুধু মনোযোগী হয়ে কাজটার প্রতি ভালোভাবে কাজটা করতে হবে, এবং এটা খুব ভালো। এবং এর জন্য আমার কথা হচ্ছে যে আমরা বলতাম অনেকে যে নাটকের বাজেট কমে যাচ্ছে, ওটিটিতে বাজেট আছে, তো আমরা যেন ভুলে না ফেলি যে নাটকেরই যেরকম আমরা কাজ করতাম, ওটিটিতে আমরা একটা কাজ করার সুযোগ হয়েছে আমাদের সবারই কম বেশি, আমরা তো বুঝতে পারি যে হ্যাঁ ক্ষেত্রটা কোন জায়গায়, এটা যেন ভুলে না যায়। এমন যেন না হয়ে যায় যে যে ওই ওটিটির জায়গাটা বা ওই জায়গাটা নাটকের মতোই হয়ে গেছে, না, ওই চ্যালেঞ্জটা যেন থাকে গল্পে, অভিনয়ে, বাজেটে। বাজেট তো বিশাল ইম্পর্টেন্ট বিষয়, এটা যেন ঠিক থাকে, এটা হচ্ছে বড় চাওয়া। আমরা কি করতে পারি, আমরা শুধু সুযোগ পেলে অভিনয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে পারি। আমি তো কোনো কি বলবো, কোনো প্রজেক্ট বের করতে পারবো না, আমার কোনো হাউস নাই, আমার কোনো ডিরেক্টর ওইরকম কেউ নাই। আমি শুধু কি করতে পারবো, আমি আমার কাজটা ঠিক মতো করার চেষ্টা করতে পারবো। আমার কাজ দেখে যদি কেউ ডাকে তাহলে খুবই আনন্দের ব্যাপার যে আমার কাজ দেখে ডাকতেছে, পছন্দ করতেছে, কাজ করলাম। আর যদি না ডাকে সেক্ষেত্রেও কিছু করার নাই, কিন্তু আমাকে প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে কাজ করার জন্য, যাতে ওই যে বললাম কম্পিটিশন জায়গাটা অনেক বেশি, যাতে সবাই মনোযোগ হয়ে কাজটা করতে পারে। এই হচ্ছে আমার তো তাই মনে হয় যে অনেক সুযোগ, কাজের অনেক সুযোগ। বাহ, প্রায় একদম শেষের দিকে চলে আসছি বন্ধু, আড্ডা দিতে থাকলে তো চলতেই থাকবে। এমনিতে এমনি একটা, না নিজেই অবাক হওয়ার কিছু নাই, দুই বন্ধু আড্ডা মারলে কথা বললে অনেক কথাই চলে আসে। তুমি তার ইন্টারভিউ দাও নাই, আড্ডা দিছো, আমিও তোমাকে আড্ডার ফেলেই রাখছি। একদম একদম আড্ডাই, একদম শেষ একটা ব্যাপার, এটা এমনি আমার একটা জিনিস তোমার সঙ্গে একটা জানার আছে, সেটা হচ্ছে যে আমি প্রায়ই ফেস করি, আমার মনে হয় এটা এভরি অ্যাক্টর ফেস করে, যে ধরো তোমার বিল্ডিং এ কেউ আছে বা পাড়ায় মহল্লায় কেউ আছে বা তোমার স্কুলের বা কলেজের বা ভার্সিটির বন্ধু সার্কেলের কেউ আছে, তোমার প্রায় বলে না যে তুই কি অভিনয় করিস বেটা, বা আপনি কি অভিনয় করেন, বা আমাদের একটা সুযোগ দিয়ে দেখেন, ক্যামেরার সামনে গেলে ফাটাই দিতে পারবো। ফাটায় কি দেওয়া যায় কিনা আসলে, এটা নিয়ে তোমার যদি একটু মতামতটা জানাতো। অনেকে দেখি ফাটাতে যায়। আজ পর্যন্ত আমি কোনো মানে এই অ্যাক্টর অ্যাক্ট্রেসদের শুনে নাই যে ফাটায় দিব, এই ফাটাটা বাইরের মানুষে দিতে চায়। হ্যাঁ, যেমন একটা আমাদের এই ঘুরে ফিরে আসলে আমাদের দলের কথায় চলে আসে
আমাদের প্রাচ্যদের স্কুলে একজন আসলো ভর্তি হতে। তো আমাদের তো ফর্ম থাকে যে ভর্তি হবে, তার ইন্টারভিউ নিতে হয়, যে আসলাম ভর্তি হলাম তা না। ওনাকে জিজ্ঞেস করলাম, তখন স্কুলের দায়িত্বে যারা থাকে তখন ছিল না, আমি ছিলাম, তাই জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি কি করেন। তো ওই লোক তখন বললো সে ব্যবসা করতো, ব্যবসা তার লস হয়েছে, চাকরি ঢুকছিল, চাকরিতে সে ভালো করতে পারে নাই, চাকরি চলে গেছে। তারপর তার মনে হয়েছে হ্যাঁ অভিনয়টা একমাত্র সে করতে পারবে। অথচ আমি তার জিজ্ঞেস করলাম যে আপনি তো এটাকে অভিনয় করতেন কেন, অভিনয় করতাম না, কিন্তু মনে হয়েছে আমি পারবো। এই যে মানুষের মনে হয়েছে পারবো, এত সহজ। কারো কি মনে হয় যে আমি এখন মণিপুর নৃত্যটা আমি পারবো? কারো কি মনে হয় কত্থক নৃত্যটা আমি এখন পারবো? এরকম মনে হয়? কারো কি মনে হয় যে আমি মেহেদী হাসানের গজলটা আমি গিয়ে দিয়ে পারবো? ওগুলো কিন্তু মনে হয় না, অভিনেতা মনে হয়। কারণ হচ্ছে মনে হয় যে হ্যাঁ অভিনেতা দিলে সহজেই একটা ফেম চলে আসতে পারে, সহজেই সব মানে পৌঁছাতে পারি আমি, এই একটা তার মনে হয় খুব সহজ মাধ্যম। কিন্তু এটা আমার কাছে মনে হয় কি ডাক্তারের মতন একটা, যদি সে অভিনয় করতে আসে এবং যদি সে ভাগ্যক্রমে, তার প্রতিভা থাকতেই পারে, সে অভিনয় করতেও পারে, ভালো ক্লিক করতেও পারে, সে ভালো অভিনয় করে ফেলতে পারে। যেমন কেউ থিয়েটার থেকে আসলে ভালো অভিনয় করবে তাও না, আবার না আসলে করতে পারবে না তাও না। তো মনে হয় ডাক্তারের মতো, যে এটা ছিল না যে না জেনে ফোড়া কাটতো যেটা ডাক্তার, তো ওইরকম আর কি, যে কেউ যদি ওরকম ভাবে ফাটাই দিব, সে প্রতিবার যদি এসে ফাটাই দিতে পারে, যখন সে দেখবে যে আচ্ছা অভিনয়টা এমনি করতে হয়, তখন সে আসলে অভিনয় করতে পারবে না। সে জানবে যে আল্লাহ অভিনয় করতে তো অপারেশন যে আমি করতাম, ফোড়া কাটতাম, ফোড়া কাটতে তো এই রোগ আছে, এই তো সময় অসুবিধা হইতে পারে। তো ওইরকম একটা ব্যাপার যে সে জেনে বুঝে তখন আর করতে পারে না, বুঝে করবে তখন। অভিনয় সবাই করতে পারে, বললাম যে নাচ গানটা সবাই করতে চায় না, ওটা করুক। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। অনেক আড্ডা দিচ্ছিলাম, মজা লাগছিল, খুব ভালো লাগছিল সজীব তোমার সাথে আড্ডা দিয়ে, খুব মজা লাগছিল। তবে একটা অলিখিত নিয়ম, একটা সীমারেখা তো আছেই, শেষ করতে হবে। এখন তুমি যদি তোমার দর্শক যারা আছে তাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নাও। না লিমন, তোমাকে ধন্যবাদ, কারণ তুমি আমাকে বেশ কয়েকবারই বলছো বসার জন্য, বসতে পারি নাই, কিন্তু আসলে আড্ডাই দিলাম আমি, কোনো ওইরকম কোথাও কোনো সাক্ষাৎকার এরকম কিচ্ছু না, আড্ডা দিলাম, নিজের মতো করে কথা বললাম। আর অনেক কথাই আসলে মিডিয়ার অনেক বন্ধু বান্ধব আছে, সবার তো আসলে পরিপ্রেক্ষিতে থাকলে কথা বলা যায়, কিন্তু এটাই বলবো যে আসলে মানে আমার এই এতটুকুর মধ্যে আমার হচ্ছে যে অনেকেরই অনেক অবদান, যেভাবে স্বীকার করতে হয় যে অনেক অবদান, এবং সবার প্রতি আমার কৃতজ্ঞতা, এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কাজ করতে পারি। শুধু কাজ সংখ্যা বাড়ানো না, বা অমুক নাটকে ছিলাম সেটা বলা না, অমুক নাটকে ছিলাম এই জন্য ছিলাম যে এই চরিত্রটা ভালো মতো করেছি সেই জন্য ছিলাম। তো দোয়া করবেন যেন ভালো অভিনয় করতে পারে। এবং এখন বর্তমান যে পরিস্থিতি, করোনা পরিস্থিতি, আপনার সবাই সাবধানে থাকবেন, বাইরে প্রয়োজন ছাড়া যাবেন না, বা গেলেও মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। এবং আপনি তো ভালো থাকবেনই, পরিবারের সবাই জন্য ভালো থাকে সে চেষ্টা করবেন। আর আমরা যারা মিডিয়ার মানুষ আছি আমাদের সবার জন্য দোয়া করবেন, শুধু আমি একা না, সবার জন্য দোয়া করবেন। আর লিমনকে বিশেষ ধন্যবাদ, এবং দেখাতে হবে বিভিন্ন সেটে। কিন্তু ওর যে একটা পরিচয় পেলাম যে সঞ্চালক, উপস্থাপক না সঞ্চালক, এটা খুবই উপভোগ্য, এবং আমি আশা করবো যে ওর এই জার্নিটা আরো মসৃণ হোক, আরো সুন্দর হোক। বন্ধু, তোমাকে রেখে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই, তারপর মাঝখানে একটা কোট করিয়ে একটা কথা, যেটা তুমি বললে সঞ্চালক, আমি এটা না, আমি হতেও চাই না। আমি দেখেছি যে আমাদের মিডিয়ার যে সাংবাদিক, বিনোদন সাংবাদিকরা, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, অনেককে প্রশ্ন করে আপনি এত লম্বা কেন, অনেক জাতীয় দৈনিকে প্রশ্ন করা দেখি আপনি কি খেতে ভালোবাসেন, আপনি মানে আপনার জীবনের প্রথম গাড়ি কি। একজন অভিনেতাকে সবার আগে যে প্রশ্নটা করা উচিত, আপনি ক্যারেক্টার প্রিপারেশন কিভাবে করেন, আপনার অভিনয়ের জন্য আপনি কি কি ভাবেন, কি কি করেন, অভিনেতার দায় কি, এই প্রশ্নগুলো তাকে করা হয় না। আমি ওই ভাবনাটার থেকে, এবং আমি যখন দেখেছি অনেক চরিত্রাভিনেতা আছে যাদের নাম জানে না দর্শক, তাদের নামটা জানানোর জন্য বা তাদের
একটা ভিডিও বা তাদের একটা ইন্টারভিউ অথবা তাদের কিছু কথা দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি এই প্রোগ্রামটা শুরু করেছি। এটা মানে তুমি আমাকে কোনোভাবেই সঞ্চালক বলতে পারো না, আমিও মেনে নিতে রাজি না। আমি সঞ্চালক না, আমি শুধুমাত্র কিছু কথা, কিছু গুরুত্বপূর্ণ কথা পৌঁছে দেওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তুমি বলতে পারো সূত্রধর, আমি বন্ধু এই শব্দটা আমার ভালো লাগলো, আমি নিজেকে সূত্রধর বলতে রাজি আছি। আমি এইটুকু পর্যন্ত আমি সূত্রধর, আমি সূত্র ধরিয়ে দেওয়ার জন্য আছি। এবার দর্শকদের কাছ থেকে তোমার এই ইচ্ছাটা ভালো লাগলো, এবং আমি আশা করবো যে এরকম আরো অনেকের কথাই আমরা হয়তো শুনবো চৌধুরী টকিজে, বা যারা রেগুলার বলে না, হ্যাঁ, আসে না, সাক্ষাৎকার দেয় না, বা আড্ডা এরকম দেয় না, এরকম আরো আমাদের অনেক পছন্দের মানুষদের এই চৌধুরী টকিজে দেখবো, সেই আশা রাখলাম। তোমাকে বন্ধু হিসেবে আমি তো একটা, আমার অধিকার আছে, অধিকার বোধের জায়গা আছে। আমি তোমার অধিকার থেকে বলতে পারি, দর্শকদের তো আর বলতে পারি না। তোমার বলতে পারি যে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এই ইন্টারভিউর পরে। করবা, অবশ্যই করবা। দর্শকদের কাছে বলতে পারি পাশে থাকবেন, এর চেয়ে বেশি বলার সাহস আমার নেই, ধৃষ্টতা আমার নেই। দর্শক আমাদের পাশে আছে, এইটুকু যথেষ্ট। আলহামদুলিল্লাহ, তারা বাংলা নাটক দেখছে, বাংলা নাটক দেখে। আগে যেভাবে আমাদের দেখতো না, এখন পথে ঘাটে বেরোলে টের পাই, যেভাবে ছবি তোলে, প্রচুর মানুষ এসে ছবি তোমার নিজের অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা আছে, আমাদের সাথে যেভাবে ছবি তোলে মানুষজন, এসে কথা বলতে চায়, চা খাওয়ায়, এগুলো ভালো লাগে, এগুলো একটা ভালো লাগা অনুভূতি দেয়। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো শেষে, আপনারা সুস্থ বিনোদনের সাথে থাকবেন। আপনারা যদি সুস্থ বিনোদনের সাথে থাকেন, তাহলে আমরা যারা বিনোদন কর্মী আছি, আমরা চাইলেও তখন অসুস্থ বিনোদনের সাথে নিজেদেরকে জড়াবো না, জড়াতে পারবো না, জড়াতে চাইবো না। আমরা বাধ্য হই সুস্থ সুন্দর বিনোদনের সাথেই নিজেদেরকে রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।